হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের চ্যাপ্টার 10-এর সেকেন্ড ক্লাস। এই চ্যাপ্টারটা আসলে তোমাদের খুবই কঠিন লাগে, এর কারণ এখানে অনেক কিছু মুখস্থ করতে হয়। কিন্তু আমরা সেই মুখস্থগুলোরই বিভিন্ন প্রসেস দেখতেছি যে আসলে কিভাবে বুঝে বুঝে জিনিসগুলো মুখস্থ করতে হয়। কারণ তোমাকে আসলে বিক্রিয়াগুলো মুখস্থ করতেই হবে, ওইটাতে কোনো অন্য কোনো কথা নাই। কিন্তু সেগুলো আসলে আমরা কি পড়তেছি, আসলে কেন পড়তেছি, সেই প্রসেসটাই আমরা এখানে বুঝবো। ঠিক আছে, তো আমরা প্রথম ক্লাসে আসলে ধাতু নিষ্কাশন কি, কেন আমরা ধাতু নিষ্কাশন করি, আকরিক কি, সব কিছু নিয়ে আলাপ করেছি। তো আজকের ক্লাসে আমরা তোমাদের মেইনলি সিকিউতে যেই 4টা ধাতুর নিষ্কাশন মেইনলি আসে, সব থেকে বেশি এগুলাই আসে, তুমি যদি এগুলো পড়ে যাও দেখবে একটা না একটা চলে আসছে, সেগুলো নিয়ে আলাপ করবো। তো আজকের ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আর আজকের ক্লাস করার জন্য তোমাদেরকে ফার্স্ট ক্লাস করে আসতে হবে। সো যারা ফার্স্ট ক্লাস এখনই করো নাই তাদেরকে ওই ক্লাসটা একটু করে আসতে আমি অনুরোধ করব। তো তোমাদের সাথে আমি সীমান্ত, আমি বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। তো আজকের ক্লাসটা শুরু করে ফেলি আমরা। দেখো, প্রথম কথা হচ্ছে আজকে আমরা কি কি পড়বো। দেখো, প্রথমেই আমরা প্রথম যে পার্টটা পড়বো সেটা হচ্ছে ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশনের মধ্যে আমরা মেইনলি 4টা ধাতু নিষ্কাশন পড়বো। কি কি? সোডিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক আর আয়রন। যদি এই 4টা ধাতু নিষ্কাশন তুমি পারো, তার মানে তুমি সিকিউ এর একটা প্রশ্ন মোটামুটি পেরে গেছো। ঠিক আছে, তো এখন সেকেন্ড আমরা আরেকটা পার্ট পড়বো, সেটা হচ্ছে সংকর ধাতু। সংকর ধাতু কি? দেখো, এখানে যে ছবিগুলো আছে বিভিন্ন ধরনের ছবি, সেটা এখানের মধ্যে আছে তোমার যে হেভি ইন্ডাস্ট্রিগুলো আছে, যেমন আয়রন তৈরি করা, আয়রন থেকে স্টিল তৈরি করা হয়। আবার ধরো এই যে এরোপ্লেনের যে পার্টগুলো আমরা যে প্লেন উঠতে দেখি, সেগুলো আবার অ্যালুমিনিয়াম থেকে তৈরি করা হয়। এরকমই আমাদের ধরো দাঁতের মধ্যে এরকম মার্কারি বেসড অ্যামালগাম ইউজ করা হয়। মার্কারি শুনছো না ওইটা? তো এরকমই আর কি, তোমার নাইক্রোম, এরপর তোমার রেড বেস সোল্ডারিং। তো এইসব জিনিসপত্র এগুলো আমরা পড়বো। তো আমরা প্রথম যে পার্টটা পড়বো বললাম, সেটা কি? 4টা ধাতু নিষ্কাশন। এখন তোমাদেরকে আমি ধাতুর সক্রিয়তা সিরিজ পড়াইছিলাম, মনে আছে? গতকালকেই ধাতুর সক্রিয়তা সিরিজ নিয়ে আমি বলছিলাম। তো আমরা ফার্স্টে ওই জিনিসটা একটু দেখি, ধাতুর সক্রিয়তা সিরিজটা কি ছিল। ঠিক আছে, কোনটার পরে কি ছিল? ধাতুর সক্রিয়তা সিরিজ। তো সবার আগে কি ছিল? পটাশিয়াম। ঠিক আছে, কি বলছিলাম? কে না কে ম্যাগাইভার এলো, জান ফিরে পাবো। কে না কে ম্যাগাইভার এলো, জান ফিরে পাবো। হাই মানে হাইড্রোজেন, বাট ওইটা আমাদের লাগে না এখানে, কারণ এখানে আমরা ধাতু নিয়ে পড়তেছি। হাই কুলাঙ্গার হাজি বা কোথাকার হাজি, আজি পিটাবে আমায়। এটা ছিল তোমার ধাতুর সক্রিয়তা সিরিজ। ধাতুর সক্রিয়তা সিরিজ মানে কি? মানে যার উপরে আছে তারা তত বেশি বিক্রিয়া করে। সক্রিয় মানে কি? সে অনেক বেশি অ্যাক্টিভ মানে কি? সে কাজ করতে চায়। কাজ মানে কি এখানে আসলে তোমার কেমিস্ট্রিতে কাজ মানে সে বিক্রিয়া করতে চায়। তো যারা উপরে তারা অনেক বেশি বিক্রিয়া করবে। তো তোমার এখানের মধ্যে আমরা মেইনলি 3টা ভাগে ভাগ করছিলাম। কি কি? দেখো, এই যে অ্যালুমিনিয়াম পর্যন্ত এরা অনেক বেশি সক্রিয়। ঠিক আছে, খুবই সক্রিয়। তো যেহেতু ওরা খুবই সক্রিয়, তাই ওদেরকে আলাদা করার জন্য আমরা ইউজ করতাম তোমার ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিস মানে তোমার তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, কেন? কারণ এরা খুবই সক্রিয়। আর তোমার এই যে মাঝখানের 3টা, কিংবা আমরা কপারের ক্ষেত্রেও কিছুটা দেখেছি, সেটা তোমার এরা মধ্যম সক্রিয়। যারা মধ্যম সক্রিয় ওদের জন্য আমরা ইউজ করছিলাম কার্বন বিজারণ। কার্বন বিজারণ মানে আসলে কি ছিল? বেসিক্যালি কার্বনের সাথে বিক্রিয়া দেওয়ার মাধ্যমে আমরা আলাদা করছিলাম। আর এরা এখানে যারা নিচে আছে, এই যে তোমার কপার থেকে শুরু করতে পারো। মানে তুমি কপারের ক্ষেত্রে ধরো কপার অক্সাইড, সেটাকে আমরা কার্বন বিজারণ করছিলাম। আবার ধরো কপার সালফাইড যেটা, সেটাকে তুমি মানে নিজেই করতে পারবে স্ববিজারণ। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা তোমার কার্বন বিজারণও দিছিলাম, কপারের ক্ষেত্রে স্ববিজারণও হয়। তো তোমার নিচের 3টার জন্য স্ববিজারণ। আর তোমার একদম নিচে যে 2টা, প্লাটিনাম আর অরাম, মানে প্লাটিনাম আর গোল্ড, এগুলো কি বলছিলাম? এগুলো এমনিতেই বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। তার মানে এদেরকে আর আলাদা করে তোমার যে আলাদা করতে হবে এমন কিছু না, মানে আলাদাভাবে নিষ্কাশন করতে হবে না। তো দেখো কি বলছিলাম, একদম উপরে এগুলো সব থেকে সক্রিয় ধাতু। তো সক্রিয় ধাতুগুলোকে আমরা যদি আলাদা করতে চাই, কিসের থেকে আলাদা করব? মনে আছে? সবার আগে কিসে আসতে হয়? তাদের অক্সাইডে আসতে হয়। গতকালকের পড়া কিন্তু এগুলো কিন্তু পড়ে আসতে হবে। কি কি বলছিলাম? ফার্স্টে চূর্ণ বিচূর্ণ করব, এরপর ঘনীকরণ মানে ময়লাগুলো পরিষ্কার করব, এরপর অক্সাইডে রূপান্তর করব। এবার অক্সাইডে রূপান্তর করার পরে আমরা এই অক্সিজেনটাকে আলাদা করার মাধ্যমে ধাতুটাকে নিষ্কাশন করব। তো ওই নিষ্কাশন কিভাবে করতে পারি সেগুলোর জন্য এই প্রসেসগুলো। কি কি? যারা সব থেকে সক্রিয় অ্যালুমিনিয়াম পর্যন্ত, তাদের জন্য ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ। যারা মধ্যম মানের সক্রিয়, যেমন মেনু এই 3টা, জিঙ্ক, আয়রন, পিবি। কিন্তু কপার অক্সাইডের জন্য আমরা দেখছিলাম সেটা কার্বন বিজারণ। আর যারা খুবই কম সক্রিয়,
তাদের কপার, মার্কারি, সিলভার তাদের জন্য স্ববিজারণ, মানে তাদেরকে তাপ দিলে নিজেরাই হয়ে যাবে। আর সবার লাস্টে আয়রন আর হচ্ছে গোল্ড আর হচ্ছে প্লাটিনাম, যারা ওরা হচ্ছে বিশুদ্ধ অবস্থায় এমনি পাওয়া যায়, সো ওদেরকে আলাদাভাবে নিষ্কাশন করতে হবে না। এইবার এদের মধ্যে আমরা কোন চারটা দেখবো দেখো তো। আমরা তোমার হচ্ছে সোডিয়াম দেখব। সোডিয়ামকে যেভাবে আমরা নিষ্কাশন করব সেম ওয়েতে তুমি ক্যালসিয়ামকেও করতে পারবা, ম্যাগনেসিয়ামকে করতে পারবা, পটাশিয়ামকেও করতে পারবা। তার মানে আমি যখন সোডিয়াম পড়তেছি বাকিগুলো আমি এমনিতেই পড়ে ফেলতেছি। আমরা আজকে অ্যালুমিনিয়াম দেখব। আমরা গত ক্লাসেও দেখছিলাম অ্যালুমিনিয়াম, কিন্তু আমি বলছিলাম আজকের ক্লাসেই মেইনলি পড়বো, কারণ যেগুলো মেইন প্রশ্ন আসে সেগুলোকে যাতে আলাদাভাবে গুরুত্ব দিয়ে পড়া যায়। আচ্ছা, এরপর আমরা কি পড়বো? জিঙ্ক পড়বো, আর এরপর আমরা আয়রন পড়বো। মেইনলি এই চারটা থেকেই হচ্ছে আসে, এই চারটাই হচ্ছে তোমার বইয়ে বিস্তারিত আছে বা প্রশ্ন আছে, বুঝতে পারছো? ওকে। এদের মধ্যে আবার সোডিয়াম তোমার বইয়ে ডিরেক্ট নাই, কিন্তু ওই যে কাজের পার্টে হচ্ছে এগুলোর প্রশ্ন আছে। আমরা আসলে রেটও দেখবো আজকে, রেট, পিবি, ঠিক আছে? তো মোটামুটি সবগুলোই দেখবো, সবগুলোর রিয়াকশনও দেখাবো। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, চলো আমরা শুরু করে ফেলি। তো সবার প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে তোমার সোডিয়াম নিষ্কাশন। এখন একটা জিনিস চিন্তা করো, সোডিয়াম আমরা কিসের থেকে নিষ্কাশন করব? আমরা তো বলছি যে সবগুলোকে আগে অক্সাইডে রূপান্তর করতে হয়, কিন্তু সোডিয়ামকে আর আমরা অক্সাইড হিসেবে পাই না। সোডিয়াম কোথায় পাই আমরা? সামুদ্রিক পানির যে লবণটা সেখানে NaCl থাকে। তো NaCl থেকে হচ্ছে আমরা সোডিয়াম নিষ্কাশন করব। তার মানে আমরা সোডিয়াম নিষ্কাশন কোথা থেকে করব? সোডিয়াম নিষ্কাশন করব NaCl থেকে। কি থেকে? সোডিয়াম নিষ্কাশন করব NaCl থেকে। তাহলে ফার্স্টের পার্ট আগে আমরা, ফার্স্ট জিনিস যে সোডিয়াম নিষ্কাশন করা হয়, বা সোডিয়ামের আকরিক। আকরিক মানে কি ছিল মনে আছে? আকরিক মানে হচ্ছে তোমার যেখান থেকে তুমি ধাতুটাকে নিষ্কাশন করবা লাভজনকভাবে। লাভজনক মানে কি? মানে যেটা থেকে তুমি লাভ করতে পারবা, টাকা আয় করতে পারবা, ঠিক আছে? তো সোডিয়ামের আকরিক হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। প্রথম কথা হচ্ছে এটা। প্রথম কথা, কোত্থেকে আমরা সোডিয়াম বের করব বললাম? সোডিয়াম ক্লোরাইড থেকে। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড থেকে বের করব। এখন সোডিয়াম ক্লোরাইড থেকে যে বের করব, সোডিয়াম কি ধাতু? সোডিয়াম খুবই সক্রিয় ধাতু। তো সোডিয়াম যদি খুবই সক্রিয় হয় তাহলে আমরা কোন প্রসেসটা ইউজ করব? আমরা কি তড়িৎ বিশ্লেষণ ইউজ করব, নাকি কার্বন বিজারণ ইউজ করব, নাকি স্ববিজারণ? অবশ্যই তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, তার মানে তড়িৎ বিশ্লেষণ ইউজ করব। এই যে সোডিয়ামকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে আলাদা করা সোডিয়াম ক্লোরাইড থেকে, সেটা প্রথম করছিলেন ডাউন নামের একজন বিজ্ঞানী। তো ওই জন্য এই যেই পদ্ধতিতে আমরা নিষ্কাশন করব সেই পদ্ধতিটার নাম হয়ে গেছে ডাউন পদ্ধতি বা ডাউনের পদ্ধতি। বুঝতে পারছো? তো আমরা কোন পদ্ধতিতে সোডিয়াম নিষ্কাশন করা হয়? ডাউন পদ্ধতিতে। বুঝছো? আচ্ছা, সোডিয়ামের আকরিক তাহলে সোডিয়াম ক্লোরাইড। এখন তোমরা কি জানো সোডিয়ামের গলনাঙ্ক কত? সোডিয়ামের গলনাঙ্ক মানে কি? যেখানে তোমার এটা কি হয়ে যাবে? কঠিন থেকে লিকুইড বা তরল হয়ে যাবে। সোডিয়ামের গলনাঙ্ক হচ্ছে তোমার 801 ডিগ্রি সেলসিয়াস। কত? 801 ডিগ্রি সেলসিয়াস। সোডিয়ামের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস, মানে এটাকে কঠিন থেকে তরল করতে হলে তোমাকে 801 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিতে হবে। এখন সমস্যা কি দেখো, আমরা কি বলতেছি? আমরা কোনো একটা ইন্ডাস্ট্রিতে সোডিয়ামটাকে আলাদা করব, তাহলে আমার লাভ হতে হবে না? এখন 801 ডিগ্রি, এটা কিন্তু অনেক বেশি। তো তুমি যখন এটাকে তাপটা তৈরি করতে যাবা তখন তোমার অনেক বেশি হিট দিতে হবে না? হিট কেমনে আসবে? অবভিয়াসলি কিছু একটা পুরানোর মাধ্যমে। সো ওই যে পুরাচ্ছ, ওই যে ফুয়েলটা, সেটারও একটা টাকা আছে না, খরচ আছে না? তো এই জন্যই 801 ডিগ্রি সেলসিয়াস এই যে তাপটা তৈরি করা, এটা অনেক কঠিন কাজ। বুঝতে পারছো? তো যেহেতু এটা অনেক কঠিন কাজ, এই জন্য আমরা কি করি? আমরা চেষ্টা করি এটার তাপটা যাতে একটু কমানো লাগে, মানে কম দিলেও হয়। তো এই জন্য আমরা কি করি? সোডিয়াম ক্লোরাইডের সাথে CaCl2 এই জিনিসটা মিশাই দিই। সোডিয়াম ক্লোরাইডের সাথে CaCl2 এটা মিশাই দিই, এটার মিশ্রণ। তো এটা যদি মিশ্রণ দিই, মোটামুটি তোমার হচ্ছে গলনাঙ্ক যেটা, সেটা 600-র কাছাকাছি চলে আসে বা 650 এরকম চলে আসে। বুঝতে পারছো? তুমি যখন একটা ধাতুর NaCl কে একটা ধাতু, লবণ, ঠিক আছে, আয়নিক যৌগ, ঠিক আছে, সোডিয়াম একটা ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু, দুইটা মিলে হচ্ছে লবণটা তৈরি হয়েছে। তো সোডিয়াম ক্লোরাইড যেটা আয়নিক যৌগ, সেটার কি গলনাঙ্ক অনেক বেশি। সেটার সাথে আরেকটা মিশাইছি, ক্যালসিয়াম ক্লোরাইড। তো দুইটা মিশ্রিত হয়ে যে গলনাঙ্কটা হচ্ছে, মানে এবার যেটা হচ্ছে লিকুইড হবে, সেটা একটু কম হয়। বুঝতে পারছো? সেটা কত হয়? 600 থেকে 650। এগুলো সবই লেখা আছে, তো তোমাদের চিন্তা করার কিছু নাই। এই যে দেখো, তোমার সোডিয়াম ক্লোরাইডের সাথে CaCl2 মিশাচ্ছ, কিংবা তুমি এটাও দিতে পারো, কিন্তু তোমার বইয়ের মধ্যে এটা নাই, মানে হচ্ছে তোমার এটা খুব একটা আলোচনা করা হয় না, এজন্য আমরা খুব বেশি দেখি না, ঠিক আছে? তো ফিউজড মানে হচ্ছে এটাকে আমরা ফার্স্টে গলাবো, দেন গলানোর পর হচ্ছে এটাকে কি করব? এখানে দিব। বুঝতে পারছো? তাহলে আমরা কি দিয়ে হচ্ছে তোমার এটাকে পৃথক করব? এই যে দেখো 600 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? আমরা এই জিনিসটা পড়ে ফেলতেছি। সোডিয়াম ধাতুর হচ্ছে তোমার গলনাঙ্ক কত? 801 ডিগ্রি, ঠিক আছে? গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি। এই যে দেখো, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি। তোমার সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো? আচ্ছা,
ওকে, এইটুকু পর্যন্ত আমরা বুঝলাম। তাহলে আমরা কেন ক্যালসিয়াম ক্লোরাইড মেশাচ্ছি, যাতে তোমার এখানে কি হয়, এখানে গলনাঙ্কটা কমে যায়, মোটামুটি 600-তে চলে আসে। ঠিক আছে, তোমার হচ্ছে মোটামুটি এটা 600-তে চলে আসে, 600°C চলে আসে। আচ্ছা, তো সোডিয়াম ক্লোরাইড গেল, ক্যালসিয়াম ক্লোরাইড মিশালাম, এতটুকু পর্যন্ত গেল। এইবার তোমার দেখো, এটা যে আমরা আলাদা করব, একটা পদ্ধতির মাধ্যমে আলাদা করতে হবে। তো সেই পদ্ধতিটার ছবি হচ্ছে এটা, মানে কোন পদ্ধতিটা আলাদা করব। তো দেখো কিভাবে আমরা আলাদা করতেছি। আমাদের কাছে একটা, ধরো এরকম একটা বক্স আছে, এরকম কি আছে, এরকম একটা বক্স আছে। এইবার সেই বক্সের মধ্যে দেখো, এই যে নিচে থেকে, এটা তো তুমি দেখো, তুমি যখন একটা ইন্ডাস্ট্রিতে সোডিয়ামকে আলাদা করতেছো, তখন কি খালি 1 কেজি সোডিয়াম আলাদা করবা? 1 কেজি সোডিয়াম দিয়ে কি তোমার ধরো একটা দেশের চাহিদা মিটবে? অবভিয়াসলি না। তার মানে সোডিয়াম তোমার যে হচ্ছে ইন্ডাস্ট্রিতে করবা, তখন তো অনেক বড় স্কেলে করবা। তো সেখানে অনেক বড় একটা পাত্রের মধ্যে নিচে থেকে কি আসতেছে দেখো, নিচে থেকে এই যে এই তোমার হচ্ছে গ্রাফাইট, গ্রাফাইট মানে বেসিক্যালি কার্বন। ঠিক আছে, নিচে থেকে কি আসবে তোমার, এটা একটা কার্বনের দণ্ড আসবে। কি বললাম, কার্বনের দণ্ড আসবে। তাহলে এই জিনিসটা কি, এটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট মানে কি, বেসিক্যালি কার্বন। ঠিক আছে, গ্রাফাইট মানে হচ্ছে কার্বন দণ্ড, কার্বন দণ্ড। দেখো, তো তুমি বলতে পারো যে কার্বন হলে কার্বন না বলে গ্রাফাইট কেন বলতেছি। এটার কারণ হচ্ছে কার্বনগুলো একটা আরেকটার সাথে মিশে বিভিন্ন ধরনের হচ্ছে যৌগ, মানে সরি, কার্বন একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের হচ্ছে তোমার গঠন তৈরি করতে পারে। তো একটা গঠন ডায়মন্ড, আমরা ডায়মন্ড চিনি না, হীরা, ওই হীরাও কিন্তু আসলে কার্বন, কিন্তু ডায়মন্ডের সাথে গ্রাফাইট দেখে কিন্তু তুমি মিল পাবা না। কেন? কারণ ডায়মন্ডটা কার্বন কার্বন একভাবে যুক্ত হয়েছে, আর তোমার গ্রাফাইটটা এক ধরনের যুক্ত হয়েছে। তো এটা মেইনলি কি, মেইনলি হচ্ছে কার্বন। তো তুমি কি করছো, এরকম একটা পাত্রের নিচে থেকে একটা গ্রাফাইট দণ্ড বা হচ্ছে কার্বন দণ্ড তুমি এখানের ভেতরে আনছো। এখন সেটাকে আমরা কি হিসেবে ইউজ করব, সেটাকে আমরা অ্যানোড হিসেবে ইউজ করব। কার্বন দণ্ডটা কি হিসেবে ইউজ করবা, অ্যানোড হিসেবে। অ্যানোড মানে কি, অ্যানোড মানে ব্যাটারির পজিটিভের সাথে কানেক্ট করবা। কার সাথে, ব্যাটারির পজিটিভের সাথে কানেক্ট করবা। দেখো এখানে আমি কি দিছি, প্লাস দিছি, প্লাস মানে হচ্ছে এটা ব্যাটারির পজিটিভের সাথে। আচ্ছা, তোমাকে যদি আমি এখান থেকেই ধরো একটা ব্যাটারি দিয়ে দেখাচ্ছি, এখানে একটা ব্যাটারির পজিটিভ প্রান্ত আছে, বুঝতে পারছো, ব্যাটারির পজিটিভের সাথে কানেক্টেড হবে। দেখো কি বললাম, তোমার কার্বন দণ্ডটা নিচে থেকে যাবে, এটা কিসের সাথে কানেক্টেড হবে, তোমার ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে। ব্যাটারি, এখানে যদি একটা ব্যাটারি থাকে, ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে, বুঝছো? আচ্ছা, এইবার দেখো এখানে একটা জিনিস যদি ব্যাটারির পজিটিভের সাথে কানেক্টেড হয়, আরেকটা জিনিস নেগেটিভের সাথে কানেক্টেড হবে না। সেই জিনিসটা কি দেখো, সেই জিনিসটা হচ্ছে এখানে, এই যে এই জায়গাটা, কিংবা এইদিকে। সেটা কি, সেটা হচ্ছে আয়রন। আয়রন মানে কি, লোহা। লোহার একটা ধরো রিং, রিং মানে কি তোমার এরকম রিং, রিং চিনি না আমরা, তো এরকম হচ্ছে পেঁচানো কোনো একটা কয়েল টাইপের, বুঝছো, কিসের, লোহার তৈরি। সেটাকে আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট করব। সেটাকে আমরা এখান থেকে যে এরকম একটা কয়েল আছে, সেটাকে আমরা কিসে কানেক্ট করব, ব্যাটারির নেগেটিভ প্রান্তে কানেক্ট করব। বুঝতে পারছো, এটাকে আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্তে কানেক্ট করব। তাহলে কি কি বললাম দেখো, আমরা একটা বাক্স নিব, সেই বাক্সের মধ্যে কিসের মিশ্রণ নিব, সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইডের গলিত মিশ্রণ। কি, সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইডের গলিত মিশ্রণ। গলিত কেন, কারণ আমরা যখন আলাদা করতে চাইবো সোডিয়াম আর ক্লোরিনকে, কঠিন অবস্থায় যদি থাকে তখন কিন্তু ওদেরকে আলাদা করা অনেক কঠিন হবে। বুঝতে পারছো, কঠিন অবস্থায় যদি থাকে তখন ওরা ক্যালাস গঠন করে, সোডিয়াম ক্লোরাইড বা আয়নিক যৌগগুলো ক্যালাস গঠন করে। এটা পড়ছো না, কোথায় পড়ছো, চ্যাপ্টার 5-এর মধ্যে তোমার কি আছে, আয়নিক যৌগগুলো ক্যালাস গঠন করে। ক্যালাস মানে কি, একটার সাথে আরেকটা পাশাপাশি যুক্ত হতে 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 তোমার একটা অনেক বড় একটা এরকম ধরো অনেক সুন্দর একটা কি গঠন তৈরি করে ফেলে। তখন ওদেরকে আলাদা করা অনেক কঠিন। এই জন্য আগে আমরা লিকুইড বানাই ফেলবো, তরল বানাই ফেলবো। তরলে কি হয়, একটু দূরে দূরে চলে যায় না, তো এই জন্য আগে লিকুইড বানাবো। তো লিকুইড যখন বানাবো, এরপর ওইটার সাথে ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইডের লিকুইড যে মিশ্রণটা, সেটাকে আমরা কিভাবে বানাইছি, তাপ দেওয়ার মাধ্যমে লিকুইড করে, সেটা আমরা এখানে দিচ্ছি, এই পাত্রের মধ্যে দিচ্ছি। এইবার এই পাত্রে নিচে থেকে আমি কি করছি, একটা কার্বন দণ্ড বা গ্রাফাইট দণ্ড আমি প্রবেশ করাইছি। এরপর আমি এই সাইডে কি করছি, একটা রিং শেপের আয়রন ক্যাথোড যুক্ত করছি। ক্যাথোড মানে কি, ব্যাটারির নেগেটিভের সাথে, অ্যানোড মানে কি, ব্যাটারির পজিটিভের সাথে। এটুকু বুঝছো? আচ্ছা, যদি আমরা এতটুকু বুঝি, তাহলে ব্যাটারির পজিটিভের সাথে আছে গ্রাফাইট, ব্যাটারির নেগেটিভের সাথে আছে আয়রন দণ্ড। এরপর আমরা কি করব দেখো, এই জায়গাটাতে দেখতেছো ঠিকভাবে যে এই জায়গায় কিন্তু এরকম ভাবে একটা বক্সের মতো মনে হচ্ছে। দেখো এরকম একটা বক্সের মতো মনে হচ্ছে। এই জিনিসটা হচ্ছে তোমার আয়রনের জালিকা। কি, আয়রনের জালিকা। কি করছি, আমি এটাকে বন্ধ করে রাখছি, রাস্তাটা উপর দিয়ে বন্ধ করে রাখছি। দেখো এই জায়গাটা রাস্তাটা উপর দিয়ে বন্ধ করে রাখছি। কেন করতেছি সবকিছু তোমাকে আমি বুঝাচ্ছি। তো কি করছি দেখো, আমার যে আয়রনের রিং শেপের জিনিসটা, যেটা আমার ক্যাথোড, সেটা আমি এখানে আগে দিছি। সেটাকে কার সাথে কানেক্ট করছি, ব্যাটারির নেগেটিভের সাথে।
এরপর আমি কি করছি, এরপর আমি এই যে এই জায়গায় আয়রনের একটা বলয় তৈরি করছি, মানে আয়রনের একটা ধরো রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য বক্সের মতো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আসলে এখানে আয়রনের একটা জালিকা দিয়ে দেওয়া হয়, বুঝতে পারছো। আয়রনের জালিকার মধ্যে এই ক্যাথোডটা কি থাকে, বন্দি থাকে। এখন বন্দি থাকলে কি হবে সেটা যদি বুঝতে চাও, এরপর হচ্ছে আমাদের রিয়েকশনগুলো বুঝতে হবে। বুঝছো এতটুকু? আচ্ছা, তবে কি কি বললাম, কাকে অ্যানোড হিসেবে, গ্রাফাইট দণ্ডকে, কাকে ক্যাথোড হিসেবে, আয়রনের বলয় বা আয়রনের একটা রিং শেপের জিনিসকে। এবার কি করছি, ক্যাথোডের চারপাশে আমি আয়রনের একটা জালিকা দিয়ে দিছি, বা আয়রন ডায়াফ্রাম বলা হয় এটাকে। তো আয়রন ডায়াফ্রামটা দিয়ে আমি কি করছি, এই জায়গাটা বন্দি করে রাখছি। এটুকু বুঝছো? ওকে। এইবার দেখো উপর থেকে এরকম একটা গম্বুজ শেপের জিনিস আসছে না, সেই জিনিসটা এখানের সাথে কানেক্টেড। এই যে এই গম্বুজ শেপের জিনিসটা এখানের সাথে কানেক্টেড, বুঝছো? এইবার তুমি বিদ্যুৎ চালনা করতেছো, কেন, কিভাবে, ব্যাটারি দিয়ে বিদ্যুৎ চালনা করতেছো। ওকে, বিদ্যুৎ চালনা করলে বলো তো, তোমার যে সোডিয়াম ক্লোরাইড আছে, তোমার যে সোডিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম ক্লোরাইডটা কি কি দিয়ে তৈরি, সোডিয়াম ক্লোরাইডটা সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস দিয়ে তৈরি না। সোডিয়াম ক্লোরাইড তোমার সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস দিয়ে তৈরি না। তো তোমার সোডিয়াম ক্লোরাইড যেটা NaCl, সেই NaClটা ভেঙে যাবে হচ্ছে Na প্লাস আর Cl মাইনাসে। সেটা কেন ভাঙবে, কারণ এটা তুমি লিকুইড দিছো, তো লিকুইডে তোমার এরকম ভাবে তোমার কি আয়নগুলো আলাদা হয়ে যাবে, সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাসে। এখন দেখো তো এখানে একটা আছে সোডিয়াম প্লাস, এটার নাম কি, এটা ক্যাটায়ন না? আর ক্লোরিন মাইনাস, এটা কি অ্যানায়ন না? সোডিয়াম প্লাস হচ্ছে তোমার ক্যাটায়ন, সোডিয়াম প্লাস হচ্ছে ক্যাটায়ন, আর ক্লোরিন মাইনাস হচ্ছে তোমার অ্যানায়ন। অ্যানায়ন মানে কি, যেটা নেগেটিভ চার্জ, এটুকু জানো? ওকে। এখন দেখো বলো তো কোনটা ক্যাথোডে যাবে, কোনটা অ্যানোডে যাবে। দেখো নাম দেখেই বোঝা যায়, অ্যানোড মানে কি, সেখানে কে যাবে, সেখানে অ্যানায়ন যাবে। অ্যানোড মানে সেখানে অ্যানায়ন যাবে। তো অ্যানোড মানে কি, সেখানে অ্যানায়ন যাবে। ক্যাথোড মানে সেখানে ক্যাটায়ন যাবে, বুঝতে পারছো? আচ্ছা, ক্যাথোড মানে ক্যাটায়ন যাবে। এখন দেখো তুমি অন্যভাবেও চিন্তা করতে পারো, ক্লোরিন কি মাইনাস না? তো মাইনাসটা কোন দিকে যাবে, মাইনাস কি প্লাসের সাথে আকর্ষিত হবে নাকি মাইনাস আকর্ষিত হবে? অবভিয়াসলি প্লাসের সাথে, মাইনাস তো প্লাসের সাথেই আকর্ষিত হবে। মাইনাস মাইনাসকে বিকর্ষণ করে, মাইনাস প্লাসকে আকর্ষণ করে। তাহলে তোমার যে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ আছে, সেটা এখানের মধ্যে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস হিসেবে ভেঙে গেল। এরপর তোমার যে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস কোনটা কোথায় যাবে, ক্লোরিন হচ্ছে নিজে মাইনাস, তাহলে সে প্লাসের দিকে যাবে। তাহলে দেখো তো এই যে এই দ্রবণের মধ্যে যে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস আছে, তার ক্লোরিন প্লাসগুলো সেগুলো এই অ্যানোডের মধ্যে আসবে না, সেই ক্লোরিন মাইনাসগুলো এই অ্যানোডের মধ্যে আসবে না, এই অ্যানোডের মধ্যে আকর্ষিত হবে না। ক্লোরিন মাইনাসগুলো এই অ্যানোডের মধ্যে আকর্ষিত হবে। এটুকু কি বুঝছো? এখন সে অ্যানোড মানে প্লাসে এসে কি করবে, সে তার ইলেকট্রনটাকে ছেড়ে দিবে, সে তার ইলেকট্রনটাকে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে ক্লোরিন হবে। এখন একটা ক্লোরিন কি কখনো থাকে? থাকে না। তাহলে ক্লোরিনটা কি হবে, ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ক্লোরিন 2 তৈরি করবে, মানে ক্লোরিন গ্যাস তৈরি করবে। তাহলে দেখো আরেকবার দেখাচ্ছি আমি তোমাকে, এখানে লিখে দেখাই। সেটা হচ্ছে তোমার এটা কি অ্যানায়ন, অ্যানায়ন কোথায় যাবে, অ্যানোডে যাবে। তাহলে অ্যানোডে কোন বিক্রিয়াটা হবে বলো তো? অ্যানোডে তোমার যে অ্যানোড, অ্যানোড মানে ব্যাটারির কোন প্রান্ত, ব্যাটারির প্লাস প্রান্তের সাথে যুক্ত। আচ্ছা, অ্যানোডে কোন বিক্রিয়াটা হবে, অ্যানোডে হচ্ছে তোমার যাবে ক্লোরিন মাইনাস, সেই ক্লোরিন মাইনাসটা গিয়ে কি করবে, তার একটা মাইনাস আছে না, সেই মাইনাসটাকে সে দিয়ে দিবে, মানে ইলেকট্রনটাকে দিয়ে দিবে, দিয়ে দিলে সে হবে ক্লোরিন। আর একটা ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে, কারণ ওরা তো কখনো একটা থাকে না, ক্লোরিন 2 মানে তোমার এটা কি, এটা হচ্ছে ক্লোরিন গ্যাস। তাহলে অ্যানোডে কি তৈরি হচ্ছে, তোমাকে যদি প্রশ্ন করে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ধাতু নিষ্কাশনের সময়, কিংবা সোডিয়াম ক্লোরাইডের তোমার এটাকে আমরা কি করতেছি, তড়িৎ বিশ্লেষণ করতেছি, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কোন গ্যাস তৈরি হয়, কোন গ্যাস, ক্লোরিন গ্যাস। বা অ্যানোডে কি তৈরি হয়, ক্লোরিন গ্যাস তৈরি হয়। বুঝতে পারছো? এটা কি, এটা হচ্ছে আমাদের ক্লোরিন গ্যাস, এটা হচ্ছে আমাদের ক্লোরিন গ্যাস। তাহলে এটা হচ্ছে ক্লোরিন গ্যাস। ওকে, তাহলে অ্যানোডে ক্লোরিন গ্যাস তৈরি হলো। এখন দেখো ক্লোরিন কি গ্যাস, গ্যাস কি নিচের দিকে চলে আসে নাকি উপরে উঠে যায় বলো তো? গ্যাস অবভিয়াসলি উপরে উঠে যাবে না। তো দেখো এই যে রাস্তাটা আমি দিলাম, এই রাস্তা দিয়ে কি হবে, এখানে যে ক্লোরিন গ্যাসটা তৈরি হলো, সেই গ্যাসটা হচ্ছে এই রাস্তা দিয়ে গিয়ে উপর দিয়ে গিয়ে এই পাইপ দিয়ে বের হয়ে চলে আসবে। বুঝতে পারছো? এইখান দিয়ে তাহলে কি বের হবে, এখান দিয়ে হচ্ছে তোমার ক্লোরিন গ্যাস বের হয়ে যাবে, ক্লোরিন গ্যাস, এখান দিয়ে তোমার ক্লোরিন গ্যাস বের হবে। বুঝছো? তাহলে কি বললাম, অ্যানোডে যাবে ক্লোরিন মাইনাস, মানে ক্লোরাইড যে আয়নটা সেটা গিয়ে কি করবে, সেটা একটা ইলেকট্রন দিয়ে দিবে, সেই ইলেকট্রনটা দিয়ে ক্লোরিন হবে, একটা ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে মিশে ক্লোরিন গ্যাস তৈরি করবে, সেই ক্লোরিন গ্যাসটা এখান দিয়ে উড়ে এখানে ক্লোরিন গ্যাস চলে যাবে।
বুঝছো? এখন তাহলে এই পাইপটার কাজ বুঝছো? এই পাইপের কাজ কি? ক্লোরিন গ্যাসটাকে এদিক দিয়ে এনে এদিক দিয়ে ছেড়ে দেওয়া। আচ্ছা, এটুকু বুঝছো? তাহলে এইগুলো কেন দিছি এখানে আসতেছে এবার। তাহলে অ্যানোডের কাজ গেল। ক্যাথোডটা কি করবে বলো তো? ক্যাথোডে কে যাবে? ক্যাটায়ন যাবে না? তো আমার যখন সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাসটা ভাঙছে তখন এখানে ক্যাটায়নটা কে বলো তো? এখানে ক্যাটায়নটা কে? এখানে ক্যাটায়নটা সোডিয়াম প্লাস না? তাহলে সোডিয়াম প্লাসটা কোথায় যাবে? ক্যাথোডে যাবে। সোডিয়াম প্লাসটা ক্যাথোডে যাবে। কি বললাম? সোডিয়াম প্লাসটা ক্যাথোডে যাবে। তাহলে দেখো ক্যাথোডে গিয়ে কি করবে দেখো। ক্যাথোডে কি বিক্রিয়া হবে দেখো। ক্যাথোডে তোমার এই যে সোডিয়াম প্লাসটা যাচ্ছে প্লাস, এইটা তোমার একটা ইলেকট্রন গ্রহণ করবে। কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে। তুমি বলতে পারো ইলেকট্রন গ্রহণ তো কেমনে হচ্ছে? ওই যে ব্যাটারি কানেক্ট করে রাখছো না, তো এখানে ইলেকট্রন ফ্লো করতেছে, এটাই তো ব্যাটারির কাজ, যে ইলেকট্রনকে ফ্লো করাবে। ফ্লো করার মাধ্যমে তুমি দেখছো না, ধরো একটা ব্যাটারির সাথে যদি কানেক্ট করে দিই, এখান দিয়ে একটা বাল্বটা জ্বলতেছে না? তো কেন জ্বলতেছে? কারণ ইলেকট্রনগুলো ফ্লো হচ্ছে। বুঝতে পারছো? তো ওই ইলেকট্রন ছাড়ছে, সেটা এখান দিয়ে ফ্লো হচ্ছে। ফ্লো করে কে গ্রহণ করতেছে? সোডিয়াম প্লাস গ্রহণ করতেছে। তাহলে এই যে দেখো, এটা তোমার সোডিয়াম ধাতুটা না? এটাই তোমার সেই সোডিয়াম ধাতু যেটাকে তুমি নিষ্কাশন করতে চাচ্ছ। তাহলে দেখো তো সেটা কোথায় পাবা তুমি? সেটা ক্যাথোডে পাবা। সেটা কোথায় পাবা? ক্যাথোডে পাবা। এখন দেখো কি হবে। এটা সোডিয়াম ক্লোরাইডের গলিত মিশ্রণ। এইবার সোডিয়াম ক্লোরাইড দেখো, এটা ক্যাথোড না? তাহলে সোডিয়ামটা কোথায় আসবে? ক্যাথোডে আসবে। সোডিয়াম কি হিসেবে আসছে? সোডিয়াম প্লাস হিসেবে, কারণ সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম প্লাস আছে। সে কি করছে এবার? সে এখান থেকে কি করছে? একটা ইলেকট্রন গ্রহণ করছে। গ্রহণ করে সোডিয়াম ধাতু তৈরি করছে। এখন আমরা কিন্তু এই সব কিছু করছি কিসের মাধ্যমে? গলানোর পর। গলানো মানে কি? লিকুইড বা তরল বানানোর মাধ্যমে। তাহলে সোডিয়ামটাকে এখানে ধাতুটা কি কঠিন হিসেবে আছে নাকি তরল হিসেবে? তরল হিসেবে না? তরল হিসেবে। এটুকু বুঝছো? এখন একটা জিনিস বলো তো, তুমি যদি পানির মধ্যে একটা ভারী জিনিস দাও, সেটা কি ডুবে যাবে নাকি উপরে উঠবে? সেটা ডুবে যাবে। তুমি আজকেই চিন্তা করো, তুমি অনেক ভারী একটা জিনিস দিচ্ছ, ঠিক আছে? তোমরা পড়ছো অবশ্য, ঘনত্ব প্রবণতা এইসব পড়ছো, তো তোমরা বুঝার কথা। মানে একটা ভারী জিনিস, একটা ছোট জায়গায় ভারী জিনিস দিবে, সেটা ডুবে যাবে ঘনত্ব বেশি হলে। আর যদি ঘনত্ব কম হয়, উপরে ভাসবে। এটা পড়ছো না? তো তোমার সোডিয়ামের ঘনত্ব হচ্ছে পানির থেকে কম। তরল অবস্থায় যখন সোডিয়ামটা নিবা, সেটার ঘনত্বটা পানির চেয়ে কম হবে। তো যেহেতু পানির চেয়ে কম, তাহলে বলো তো এটা কি পানির থেকে উপরে উঠে আসবে নাকি নিচে নামবে? অবভিয়াসলি এটা উপরে উঠে আসবে। বুঝতে পারছো? তো তোমার এই যে মিশ্রণটা, এটা সোডিয়াম ক্লোরাইডটা দেখো, সোডিয়াম ক্লোরাইডটা এখান দিয়ে উপরে উঠে আসতেছে, দেন এই জায়গাটাতে তোমার এই পাইপটার মধ্যে কি হবে? এই পাইপটার মধ্যে এটা ভেসে উঠবে, তো ওই জায়গাটার মধ্যে তুমি সোডিয়ামটাকে জমা করতেছো। বুঝতে পারছো? সোডিয়াম যেহেতু পানির চেয়ে হালকা, সেটা উপরে যাবে, উপরে গিয়ে হচ্ছে এখানে জমা হবে। এটুকু কি বুঝছো? তুমি কি করছো, কি কি করছো বললাম? তুমি হচ্ছে ফার্স্টে সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইডের মিশ্রণ নিছো। কেন? কারণ সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্কটা অনেক বেশি। তো যেহেতু গলনাঙ্ক অনেক বেশি, 801 ডিগ্রি, তোমার হচ্ছে চাচ্ছ যাতে গলনাঙ্কটা একটু কমানো যায়। গলনাঙ্ক কমানোর জন্য তুমি কি করছো? ক্যালসিয়াম ক্লোরাইড মিশাইছো। তো ক্যালসিয়াম ক্লোরাইড মিশানোর পর কি হচ্ছে? গলনাঙ্ক 600 ডিগ্রিতে চলে আসছে। এইবার তুমি সেটা হচ্ছে একটা মিশ্রণ নিছো, এটা পানির মধ্যে এই মিশ্রণটা আছে। এখন তোমার হচ্ছে যখন তুমি এখানে কি করছো? অ্যানোড আর ক্যাথোড দিছো। অ্যানোড হিসেবে কাকে দিছো? গ্রাফাইটকে। আর ক্যাথোড হিসেবে কাকে দিছো? তোমার হচ্ছে আয়রন বা হচ্ছে লোহার একটা বলয়। বলয় মানে একটা রিং এর মতো একটা জিনিসকে। আচ্ছা, তাহলে তোমার এটা পজিটিভের সাথে কানেক্টেড, এটা নেগেটিভের সাথে কানেক্টেড। এতটুকু গেল। এরপর যখন আমি তড়িৎ প্রবাহ চালনা করলাম, যেটা হচ্ছে ক্লোরিন, যেটা ক্লোরিন মাইনাস আছে, সেটা হচ্ছে অ্যানোডে এসে ইলেকট্রন ত্যাগ করতেছে। ত্যাগ করার মাধ্যমে ক্লোরিন হচ্ছে দেন ক্লোরিন গ্যাস তৈরি করতেছে। তো ক্লোরিন গ্যাসটা এদিক দিয়ে উপরে দিয়ে চলে যাচ্ছে। আর যেটা সোডিয়াম আছে, সেটা সোডিয়াম প্লাস হিসেবে ক্যাথোডে যাচ্ছে, দেন সেটা পানির উপর দিয়ে ভেসে উঠতেছে, দেন হচ্ছে এখান দিয়ে আমি পাইপের মধ্যে নিচ্ছি। বুঝতে পারছো? তাহলে এখানে তোমার কি হবে? সোডিয়ামটা তরল হিসেবে জমা হবে। আচ্ছা, এখন এখানে কি কি আছে সেটা একটু আরেকবার দেখাই। আমি বলছিলাম না এই জায়গার মধ্যে একটা আয়রন জালিকা আছে? কেন আছে বলতে পারবা? এখন এটা যাতে আছে যাতে হচ্ছে ক্লোরিন যেটা তৈরি হচ্ছে, সেটা আবার সোডিয়ামের সাথে মিশে না যায়। বুঝতে পারছো? তুমি যে সোডিয়ামটা পাবা, তুমি যে এখানে সোডিয়ামটা নিবা, সেখানে যাতে আবার ক্লোরিন মিশে যেতে না পারে, সেজন্য আমি যেটা করছি, ক্লোরিন থেকে সোডিয়ামটাকে আলাদা রাখার জন্য এখানে এটা জালিকা দিয়ে একটা বন্ধ করে রাখছি, এটা উপর দিয়ে বন্ধ করে রাখছি। আর এই ক্লোরিনটাকে একটা পাইপের মতো রাস্তা দিয়ে দিছি, যাতে এটা তৈরি হয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে উপর দিয়ে চলে যেতে পারে, যাতে এটা বের হয়ে যেতে না পারে, যাতে আবারও সোডিয়ামের সাথে মিশে যেতে না পারে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কোনটা কি দিছি, কেন করছি, এটুকু বুঝছো? আচ্ছা, এটুকু বুঝার পর আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, আমি যে এখানে নিচ্ছি সোডিয়ামটা, যে এখানে জমা করতেছি, সেটা আসলে কিসে জমা করতেছি? সেটা আমি ক্যারোসিনে জমা করতেছি। সেটা আমি ক্যারোসিনে জমা করতেছি। এখন
কেউ কি বলতে পারবা যে কেরোসিনেই কেন জমা করতেছি? আচ্ছা, আমাদের বিক্রিয়া কিন্তু এতটুকুই, বিক্রিয়া খুবই সহজ, বিক্রিয়াতে কঠিন কিছু নাই। জাস্ট যেটা অ্যানায়ন সেটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, যেটা ক্যাটায়ন সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে ধাতু হয়ে চলে আসবে, আর কিছু নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে সোডিয়ামকে কেরোসিনে কেন সংরক্ষণ করা হচ্ছে? এটার রিজন হচ্ছে সোডিয়াম খুবই সক্রিয় ধাতু, সক্রিয় মানে সে বিক্রিয়া করে। তো সোডিয়ামকে যদি তুমি ধরো পানিতে নিচ্ছ, তো তোমরা পড়ছো না ক্ষার ধাতু, ক্ষার ধাতু মানে কি পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। তো তুমি যদি সোডিয়ামকে দেখো, এখন দ্বিতীয়ত বললাম যে সোডিয়ামকে কেন হচ্ছে তোমার কি তোমার কেরোসিনে কেন নেওয়া হচ্ছে, কারণ সোডিয়াম হচ্ছে পানি যদি রাখি তাহলে কি হবে, পানির সাথে বিক্রিয়া করে ফেলবে। যদি আমি বাতাসে রাখি, বাতাসে কি আছে, অক্সিজেন আছে, জলীয় বাষ্প আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, সবার সাথেই সোডিয়াম বিক্রিয়া করে ফেলে, বুঝতে পারছো? তো যেহেতু সবার সাথে বিক্রিয়া করে, তাহলে কি আমি কি আবার সোডিয়ামটা আবারও যদি বিক্রিয়া করে আরেকজনের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে কি আমি ধাতুটা পেলাম? আমি তো পাই নাই। তো যেহেতু আমাকে ধাতুটা আলাদাভাবে পেতে হবে, তো আমি কি করব, এমন কোথাও রাখবো যেখানে সে বিক্রিয়া করবে না, বিক্রিয়া না করে আলাদাভাবে থাকবে। তো কেরোসিন হচ্ছে উচ্চতর অ্যালকেন। তো তোমরা চ্যাপ্টার 11-এ পড়ছো যে অ্যালকেনদেরকে প্যারাফিন বলা হয়, কারণ তারা নিষ্ক্রিয়। তার মানে মেইন কথা হচ্ছে তুমি যদি কেরোসিনে রাখো, তাহলে তোমার সেটা সোডিয়ামটা কি করবে না, বিক্রিয়া করবে না, তো সেটা বিশুদ্ধ থাকবে, বুঝতে পারছো? তার মানে তোমার সোডিয়ামটা কিসে সংরক্ষণ করা হয়, সোডিয়াম কেরোসিনে। এটা শুধু এখানে না, যে কোনো সোডিয়াম যদি তুমি রাখতে চাও তাহলে তোমার কেরোসিনে রাখতে হবে, ঠিক আছে? সোডিয়াম কেরোসিনে সংরক্ষণ করা হয়, কেন বললাম, যাতে সেটা বিক্রিয়া না করে, ঠিক আছে, যাতে সেটা বিক্রিয়া করে অন্য কিছু হয়ে না যায়। তো তুমি চিন্তা করো, ধরো আমি যদি সোডিয়ামকে পানিতে দিতাম, চিন্তা করো সোডিয়ামকে পানিতে দিচ্ছি, তো সে কি হয়ে যায়, NOH হয়ে যায়, NOH আর H2 তৈরি করে ফেলে, ঠিক আছে? এরপর চিন্তা করো, ধরো হচ্ছে সোডিয়ামকে তুমি অক্সিজেনের সাথে দিচ্ছ, মানে তুমি বায়ুতে রাখছো, তো বায়ুর মধ্যে তো অক্সিজেন আছে, তখন সে Na2O তৈরি করে ফেলবে। মানে সমতা করতে পারো তুমি, সমতা করতে পারো, ঠিক আছে? সমতা না করলেও সমস্যা নেই, এখানে এখানে তো আমি জাস্ট তোমাকে দেখানোর জন্য, এখানে হচ্ছে 2 হবে, এখানে 2 হবে, ঠিক আছে? বুঝছো জিনিসটা? তো এই জন্য আমি পানিতেও রাখতে পারতেছি না, আবার বাতাসের মধ্যে কোনো জায়গায় রাখতে পারতেছি, আমি কোথায় রাখতেছি, তোমার হচ্ছে কেরোসিনের মধ্যে। কেন কেরোসিনে রাখতেছি, যাতে বিক্রিয়া না করে, যাতে বিক্রিয়া না করে। তাহলে আই হোপ বুঝতে পারছো, এটা এটা আই হোপ বুঝতে পারছো। আচ্ছা দেখো, তোমার তোমার ওভারঅল এখানে হচ্ছে আমি সবকিছু লিখে দিছি, আমি যা যা বলছি সব এখানে লেখা আছে। দেখো কি বলছি, তোমার NaCl এর গলনাঙ্ক হচ্ছে এটা। তো তোমার যেহেতু NaCl এর উচ্চ তাপমাত্রায় যদি করি, এটা ব্যয়বহুল, মানে খরচ বেশি যাবে, সেজন্য আমি কি করতেছি, তোমার হচ্ছে NaCl এর মধ্যে CaCl2 মিশাই দিচ্ছি। তো সেটা মিশালে 600 ডিগ্রিতে তোমার কি হচ্ছে, এটা তোমার হচ্ছে কি হয়ে যাচ্ছে, এটা তোমার গলে যাবে। তো যেহেতু গলে যাবে, এবার কি করলাম আমি, তোমার হচ্ছে আচ্ছা এটুকু যাচ্ছে। তো এখানে হচ্ছে উপজাত হিসেবে তোমার ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে, মানে আমার মেইন কাজ কি, আমার মেইন কাজ হচ্ছে সোডিয়াম নিষ্কাশন করা, কিন্তু আমার সেই সোডিয়ামের সাথে কি তৈরি হচ্ছে, ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে না। তো তুমি চাইলে ক্লোরিন গ্যাসটাকে সংরক্ষণ করে সেটাকে অন্য কাজে লাগাতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, তোমার এই ক্লোরিনটা তোমাকে সাবধানে সংরক্ষণ করতে হবে, কারণ এটা প্রয়োজনীয় জিনিস, এটা ক্লোরিন কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? তো তোমার, আর এটা হচ্ছে কি বিষাক্ত, মেইন কথা কি, এটা তীব্র গন্ধযুক্ত আর বিষাক্ত। তো এটা যদি তোমার বডিতে যায় কোনোভাবে, তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে, তোমার নিঃশ্বাসের মাধ্যমে যদি যায়। এই জন্য এই যে ক্লোরিনটা তুমি বের করে নিচ্ছ উপর দিয়ে, সেটাকে কিন্তু ঠিকভাবে কোনো একটা পাইপ দিয়ে কোনো একটা ঠিক জায়গায় সংরক্ষণ করতে হবে। আচ্ছা, এখানে সবই দেখা আছে। এই যে তোমার ওভারঅল জিনিসটা দেখো, এটা হচ্ছে আয়রন ডায়াফ্রাম। আয়রন ডায়াফ্রাম মানে কি বলছিলাম, ওই যে আয়রনের জালিকাটা, ঠিক আছে? এখানে গলিত তড়িৎ বিশ্লেষ্য, আর এটা হচ্ছে বৃত্তাকার আবরণী ক্যাথোড, আর হচ্ছে এখানে সোডিয়াম ধাতুটা নিচ্ছি কেরোসিনের মধ্যে, ঠিক আছে? এইটা আরেকবার রেখে দিলাম, ঠিক আছে? তো তোমার কাজ কি, তোমার এটা আঁকতে হবে, দেন হচ্ছে ওই যে জিনিসটা আমি তোমাকে বললাম সেটা লিখতে হবে। তো দেখো তোমার পদ্ধতিটা কি, পদ্ধতিটা হচ্ছে তোমার লোহার তৈরি একটা ট্যাঙ্কের ভেতরে তুমি সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড নিচ্ছ, দেন ওইখানে হচ্ছে তোমার এটাকে গলাচ্ছ, 600 ডিগ্রি সেলসিয়াসে গলায় ফেলছো। এবার দেখো তোমার ক্যালসিয়াম ক্লোরাইড মিশালে হচ্ছে গলনাঙ্ক আসবে, এটা হচ্ছে। তো এখন ট্যাঙ্কের তলদেশ দিয়ে একটা হচ্ছে তুমি গ্রাফাইট দণ্ড অ্যানোড হিসেবে কাজ করে। তো অ্যানোডটা হচ্ছে তোমার কি, দেখো অ্যানোডের কিছু দূরে একটি লোহার বলয় অ্যানোডকে বেষ্টন করে রাখো। ওই যে বললাম না, তোমার লোহা দিয়ে তুমি কি এটাকে আলাদা করে রাখতেছো, ঠিক আছে? যাতে, কেন বলছিলাম সেটা, যাতে সোডিয়ামটা আবার ক্লোরিনের সাথে মিশে না যায়, ঠিক আছে? এরপর হচ্ছে তুমি কি করছো, ওই যে তোমার লোহাটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করে। এরপর হচ্ছে তোমার ক্যাথোডের মাঝখানে একটা সরু তার জালি থাকে, এটা হচ্ছে সোডিয়াম অ্যানোডের দিকে যেতে না পারে, ঠিক আছে? সোডিয়ামটা যাতে অ্যানোডের দিকে গিয়ে হচ্ছে ক্লোরিনের সাথে মিশে না যায়, ঠিক আছে? তো এরকম হচ্ছে ক্যাথোডের উপরে তুমি একটা ঢাকনা দিয়ে রাখছো, ওই যে আমি দেখাইছিলাম না, তোমার হচ্ছে সোডিয়াম যেখানে মিশতেছে সেখানে উপরে একটা ঢাকনা ছিল, যাতে সোডিয়ামটা উপরে ওইদিকে ক্লোরিনের সাথে মিশতে না পারে। আচ্ছা, আর হচ্ছে তোমার একটা পাইপ থাকে, যে পাইপ দিয়ে হচ্ছে কি
তোমার সোডিয়ামটা বের হয়ে চলে যায়, ওই যে উপর দিয়ে জমা হচ্ছে। আর হচ্ছে তোমার অ্যানোডের উপর একটা গম্বুজাকৃতির ঢাকনা থাকে, সেই ঢাকনাটা ওই যে গম্বুজাকৃতির শেপের, এটা দিয়ে ক্লোরিনটা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তুমি এগুলো পড়বা, এগুলো পড়লেই তুমি বুঝবা, আমি বাকি সব মানে তো বুঝাই দিছি কি হচ্ছে। ঠিক আছে, তো দেখো তুমি এই পদ্ধতিতে তুমি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলোকেও তুমি কি করতে পারবা, এখানে ক্লোরাইড থেকে নিষ্কাশন করতে পারবা। বুঝছো? তো এটা রিডিং করবা। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে, এটা আমাদের সোডিয়াম নিষ্কাশন গেল। সোডিয়াম নিষ্কাশন কোন পদ্ধতিতে করা হয়? ডাউন পদ্ধতিতে। আর এখানে আমরা কি পাই? সোডিয়ামের সাথে ক্লোরিন গ্যাস পাই। এবার আমরা কি পড়বো? অ্যালুমিনিয়াম নিষ্কাশন। তো অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য আমাদের প্রসেস মোটামুটি মানে মেইন কাজ কি, সেটা হচ্ছে তোমাদেরকে তড়িৎ বিশ্লেষণ করতে হবে। তো তড়িৎ বিশ্লেষণটা দেখো, এখানে আমরা কি ইউজ করব। তুমি একটা স্টিলের পাত্র নিবা। কি নিবা? স্টিলের পাত্র। ওই স্টিলের পাত্রের মধ্যে থাকবে তোমার এই জিনিসটা আছে না, এটা হচ্ছে ক্যাথোড। তোমার হচ্ছে এই জিনিসটা ক্যাথোড, এটা হচ্ছে গ্রাফাইট। মানে কিসের তৈরি যদি বলি, তাহলে হচ্ছে এটা গ্রাফাইট। এটা কি? এটা হচ্ছে তোমার গ্রাফাইট। তো এখানে আমি লিখে দিই, এটা হচ্ছে গ্রাফাইট। এই জিনিসটা হচ্ছে গ্রাফাইট। তো তোমার এই যে স্টিলের পাত্র, সেই স্টিলের পাত্রের মধ্যে গ্রাফাইটের আবরণ থাকবে। কি থাকবে? গ্রাফাইটের আবরণ। গ্রাফাইট আবরণ। এই যে গ্রাফাইট আবরণ, গ্রাফাইট মানে কি বলছি? কার্বন, বেসিক্যালি হচ্ছে কার্বন। এই যে গ্রাফাইট আবরণ, সেটাই হচ্ছে তোমার ক্যাথোড হিসেবে কাজ করবে। ক্যাথোড মানে ব্যাটারির কোন প্রান্তের সাথে যুক্ত করবা? দেখো, যদি মনে না থাকে, ক্যাথোডে কি যাবে? ক্যাটায়ন যাবে। ক্যাটায়ন মানে কি? সে নিজে প্লাস, তো সে কোথায় যাবে? নেগেটিভে যাবে না? তার মানে ক্যাথোডটাকে ব্যাটারির নেগেটিভের সাথে কানেক্ট করবা, অ্যানোডকে ব্যাটারির পজিটিভের সাথে, ক্যাথোডকে নেগেটিভের সাথে। আচ্ছা, ক্যাথোডকে ব্যাটারির নেগেটিভের সাথে কানেক্ট করলাম। আর অ্যানোড হিসেবে যেটা ইউজ করবা সেটাও গ্রাফাইট। মানে দুইটা জিনিসই গ্রাফাইট। মানে মেনলি কি, যে জিনিসটা ব্যাটারির পজিটিভের সাথে কানেক্ট করতেছো সেটাও গ্রাফাইট, যেটা নেগেটিভের সাথে কানেক্ট করতেছো সেটাও গ্রাফাইট। ঠিক আছে, তো এখানে আসলে শুধু একটা দিতে হবে এমন কোনো কথা নাই। তুমি এখানে আসলে কয়েকটা কার্বন দণ্ডকে অ্যানোড হিসেবে কানেক্ট করা হয়। বুঝতে পারছো? কয়েকটা কার্বন দণ্ড, ধরো তোমার হচ্ছে এখানে ওই যে দ্রবণের মানে মিশ্রণটা আছে, সেই মিশ্রণটা হচ্ছে তুমি এখানে কি দিয়ে দিচ্ছ, এখানের মধ্যে তোমার ওই যে কি বলে, তোমার হচ্ছে কার্বন দণ্ডগুলো দিয়ে দিচ্ছ। তো কার্বন দণ্ডগুলো যেহেতু দিয়ে দিচ্ছ, তোমার এখানে কি হবে, এখানে এগুলোকে ব্যাটারির সাথে পজিটিভের সাথে কানেক্ট করলে এগুলো অ্যানোড হিসেবে কাজ করবে। বুঝতে পারছো? আচ্ছা, এইবার এখানের মধ্যে তুমি কি নিচ্ছ? এখানের মধ্যে তুমি দেখো, তোমাদের মনে আছে অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি? অ্যালুমিনিয়ামের আকরিকটা ছিল হচ্ছে তোমার, অ্যালুমিনিয়াম আকরিক ছিল হচ্ছে বক্সাইট। কি ছিল? বক্সাইট। বক্সাইটের সংকেত মনে আছে? গতদিন আমরা পড়ছিলাম। অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। অ্যালুমিনিয়াম আকরিক হচ্ছে বক্সাইট, হচ্ছে বক্সাইট। বক্সাইটের সংকেত ছিল হচ্ছে Al2O3, Al2O3 2H2O। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। এইখান থেকে আমরা অ্যালুমিনিয়ামটাকে আলাদা করব। তো প্রথমে তোমাদের কি মনে আছে, প্রথমে আমরা কি করছিলাম, এই অ্যালুমিনিয়াম যে তোমার যে বক্সাইটটা আছে সেখান থেকে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে আলাদা করছিলাম। এটা গত ক্লাসের পড়া। ঠিক আছে, এটা দেখবা। তো আমরা ফার্স্টে কি করব, ওই অ্যালুমিনিয়াম অক্সাইডকে আলাদা করব। এইবার কথা হচ্ছে, আমি যে অ্যালুমিনিয়াম অক্সাইড বানালাম সেখান থেকে অ্যালুমিনিয়াম ধাতুটাকে কিভাবে নিষ্কাশন করব, সেটা হচ্ছে আমাদের আজকের পড়া। বুঝতে পারছো? তো দেখো, এবার এখান থেকে আমাকে অ্যালুমিনিয়াম অক্সাইড আমি পেয়ে গেছি। তো আমার অ্যালুমিনিয়াম অক্সাইডটা যখন পাবো, এখান থেকে আমি কি পাবো? অ্যালুমিনিয়াম অক্সাইড পাবো। এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা থেকে আমার কি আলাদা করতে হবে? অক্সিজেনটাকে বের করে দিয়ে অ্যালুমিনিয়ামটাকে আলাদা করতে হবে। তো এটা যেহেতু সক্রিয় ধাতু, এটার জন্য আমরা কি ইউজ করব? তড়িৎ বিশ্লেষণ ইউজ করব। সেই তড়িৎ বিশ্লেষণ মানে কি, বাইরে থেকে ব্যাটারি কানেক্ট করে ওইটা দ্রবণের মধ্যে তুমি কি করবা? তুমি হচ্ছে বিদ্যুৎ চালনা করবা। বুঝছো? আচ্ছা, তো এখন দেখো, তোমার আগের মতোই তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা, সেটার যে গলনাঙ্ক সেটা অনেক বেশি, সেটা হচ্ছে 2050 ডিগ্রি সেলসিয়াস। সেটা কত? 2050 ডিগ্রি সেলসিয়াস। কত বললাম? 2050 ডিগ্রি সেলসিয়াস। তো এই কারণেই, যাতে তোমার এত বেশি তাপ দিতে না হয়, সেজন্য তুমি কি করতেছো, তুমি এই অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যুক্ত করতেছো Na3Al(F6). এই জিনিসটার নাম কেউ বলতে পারবা? এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যেটা কানেক্ট করতেছো, অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যেটা যুক্ত করতেছো, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে ক্রায়োলাইট। তো তুমি যখন অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে ক্রায়োলাইটকে মিশাও, তখন এই মিশ্রণের যে গলনাঙ্ক, অ্যালুমিনিয়াম অক্সাইডে কত তাপ দেওয়া লাগতো? 2050 যদি কঠিন থেকে তরল বানাতে চাও।
এখন তোমাকে মোটামুটি 1000 দিলেই হবে, 1050 মতো দিলে হবে, ঠিক আছে, 1000 বা এরকম, ঠিক আছে। তোমার এগুলো সবই লেখা আছে, দেখো তুমি 800 থেকে 1000 দিলে তোমার মোটামুটি হয়ে যাবে, বুঝতে পারছো। তোমার আগে ছিল কত, 2050। এই যে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক, তোমরা এটা রিডিং পড়বা। আর এর সাথে যখন ক্রায়োলাইটের সংকেত কিন্তু আসে Na3Al F6, যখন এটা মিশাচ্ছ তখন এই মিশ্রণের গলনাঙ্ক হয়ে যায় কত, 800 থেকে 1000। তো 800 থেকে 1000-এর মধ্যে হয়ে যাবে। তো যেহেতু 800 থেকে 1000-এ চলে আসলো, তাহলে তোমার জন্য কি সুবিধা হচ্ছে, তোমার আগে যতটুকু আরো 1000 বাড়ানো লাগতো সেটা আর করা লাগতেছে না। এখন দেখো 2000 থেকে 1000-এ নিয়ে আসছো, সেটা কিন্তু অনেক কমাই ফেলছো খরচ, বুঝতে পারছো। আচ্ছা, তো তোমার তুমি এমনভাবে বিদ্যুৎ চালনা করবা যাতে তোমার কি অ্যালুমিনিয়াম অক্সাইডটা ভাঙে কিন্তু ওই তোমার ক্রায়োলাইটটা না ভাঙে, বুঝতে পারছো। আচ্ছা, তোমার ওইসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তোমার মেন কথা হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড দিছি, সেই অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে কি দিছি, ক্রায়োলাইট দিছি। এবার ওইটা আমরা কি করছি, আগে গলায় ফেলছি, গলানোর পর আমরা এখানে কি করছি, কার্বনেরই ক্যাথোড দিছি। কার্বন মানে কি, এটা আসলে গ্রাফাইটের তোমার ক্যাথোড। আবার গ্রাফাইটেরই অ্যানোড দিছি, বুঝতে পারছো। ক্যাথোডো গ্রাফাইটের, অ্যানোডো গ্রাফাইটের মানে হচ্ছে পজিটিভের সাথেও গ্রাফাইট, নেগেটিভের সাথেও গ্রাফাইট। আমরা কি করছি, তোমার একটা স্টিলের পাত্র নিছি, সেই স্টিলের পাত্রে অ্যালুমিনিয়াম আর তোমার হচ্ছে ক্রায়োলাইটের মিশ্রণটা নিছি। এরপর সেখানে হচ্ছে স্টিলের পাত্রের এই পাশে তোমার স্টিলের গায়ে যে আবরণটা দিছি সেটা হচ্ছে গ্রাফাইটের আবরণ। কিসের আবরণ, গ্রাফাইটের একটা আবরণ দিছি। সেটা আমরা কিসের সাথে কানেক্ট করব, ব্যাটারির নেগেটিভের সাথে। সেটা আমরা এই যে মাইনাস দেওয়া আছে না, মানে ব্যাটারির নেগেটিভের সাথে। আর এখানে কিছু কার্বন দণ্ড মানে গ্রাফাইট দণ্ড আমরা কি হিসেবে দিব, অ্যানোড হিসেবে, মানে ব্যাটারির পজিটিভের সাথে কানেক্ট করব। এটা হচ্ছে ক্ল্যাম্প, মানে এগুলোকে যাতে এখানে ধরে রাখা যায়, বুঝতে পারছো। আচ্ছা, এইবার দেখো তুমি কি নিছো, অ্যালুমিনিয়াম অক্সাইড নিছো না, তুমি মেনলি কি নিছো, অ্যালুমিনিয়াম অক্সাইড নিছো না। তো অ্যালুমিনিয়াম অক্সাইডটা কি হিসেবে ভাঙবে, অ্যালুমিনিয়াম অক্সাইডটা কিভাবে ভাঙবে, তুমি যখন দ্রবণে নিবা অ্যালুমিনিয়াম অক্সাইডটা Al3+ হিসেবে ভাঙবে। Al3+, অক্সিজেন আছে কি, দেখো অক্সিজেন কিন্তু এইভাবে করে, অক্সিজেন কিন্তু O2- হিসেবে যাবে, কয়টা আছে, 3টা, বুঝতে পারছো। অক্সিজেন কিন্তু O2- হিসেবে যায়, তার মানে Al3+ আর 3O2- এই হিসেবে ভাঙলো কোথায়, ওই মিশ্রণটার মধ্যে। এইবার যেহেতু আমি এখানে বিদ্যুৎ চালনা করতেছি, একটা পাশে পজিটিভ আসে, একটা পাশে নেগেটিভ আসছে, তাহলে এই যে Al3+ সে নিজে তো পজিটিভ, তাহলে সে কোন দিকে যাবে, মাইনাসের দিকে। আর 3O2- সে নিজে তো নেগেটিভ, তাহলে কোথায় যাবে, প্লাসের দিকে। তাহলে তোমার প্লাসের সাথে যে কানেক্টেড তার নাম হচ্ছে অ্যানোড। তো তোমার যে অ্যানোডটা আছে মানে ওই যে গ্রাফাইট দণ্ডগুলো, সেই অ্যানোডে কে যাবে, সেই অ্যানোডে যাবে হচ্ছে তোমার অ্যানায়ন। কে যাবে, অ্যানায়ন। তো অ্যানায়ন এখানে কে, অ্যানায়ন হচ্ছে O2-। এখন চিন্তা করো তো, একটা অক্সিজেন কয়টা ইলেকট্রন ছেড়ে দিবে, O2- না, তাহলে একটা অক্সিজেন 2টা ছেড়ে দিবে, তাহলে 3টা কয়টা ছাড়বে, 6টা ছাড়বে না, বুঝছো। তো 6টা ছেড়ে ধরো 3O হলো, এরকম 3টা অক্সিজেনের সাথে আরো 3টা অক্সিজেন মিলে 3O2 হবে। তো দেখো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, অথবা এটা কিন্তু O3O, ঠিক আছে। অথবা এই সেম জিনিসটাকে তুমি চাইলে, তুমি যদি আরেকটু অ্যাডভান্স বুঝো ঠিকভাবে, ঠিক আছে, তুমি ডিরেক্ট করতে পারো। সেটা কি, সেটা হচ্ছে তোমার কাছে আসলে ধরো তুমি যদি এটা 2টা নিতা তাহলে 6টা অক্সিজেন থাকতো না। তুমি যদি অ্যালুমিনিয়াম অক্সাইড একটা নাও তাহলে 3টা অক্সিজেন আছে, তো যদি 2টা নিতা প্রত্যেকটাতে 3টা করে টোটাল 6টা থাকতো না। তো তুমি ডিরেক্ট 6টা অক্সিজেন দাও, 6টা অক্সিজেন 2-, প্রত্যেকটা অক্সিজেন 2টা করে ছাড়বে, তো 2টা করে ছাড়লে 12টা ছাড়বে, তো তোমার 3O2। মানে মেন কথা হচ্ছে আমি এখানে যেটা ভেঙে ভেঙে দেখাইছি না, সেই জিনিসটাকে চাইলে আমি এখানে ডিরেক্ট লিখতে পারি, কারণ আসলে তোমার এই অক্সিজেনটা আলাদা খুবই থাকেই না বলতে গেলে। তো অক্সিজেন কি হয়, তোমার 6টা, এখানে তো খালি 3টা থাকবে না বা 2টা বা একটা থাকবে না, অনেক কোটি কোটি পরমাণু থাকবে, অণু থাকবে। তো এই কারণে অক্সিজেনগুলো যখন বের হবে ওরা আসলে অক্সিজেন আকারে ডিরেক্টলি বের হবে, বুঝছো। তাহলে দেখো তো, তোমার যখন সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম আলাদা করতেছো তখন কি তৈরি হয়েছিল, ক্লোরিন গ্যাস, আর এখানে কি তৈরি হয়েছে, অক্সিজেন গ্যাস, বুঝছো। আচ্ছা, তাহলে তোমার অ্যানোডে অক্সিজেন গ্যাস তৈরি হবে, এটুকু বুঝছো। দেখো অ্যানোড কোনটা ছিল, এখানে না, তার মানে তুমি যখন এই ব্যাটারি কানেক্ট করবা তখন এই জায়গাটাতে অক্সিজেন গ্যাস তৈরি হবে। তো ওই অক্সিজেন গ্যাসটা এইভাবে করে উপর দিয়ে যাবে, বুঝতে পারছো। তো দেখো এই গ্রাফাইট অ্যানোডে কি আছে, কার্বন আছে না, তো কার্বনের সাথে এই অক্সিজেনটা যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এই জায়গাটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, বুঝতে পারছো। তোমার গ্রাফাইট মানে কি বলছি, কার্বন না, তো কার্বনের সাথে দেখো অ্যানোডের বিক্রিয়া এতটুকুই, কিন্তু এই যে অক্সিজেনটা তৈরি হলো সেই অক্সিজেনটা কার্বনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, আবার কার্বন ডাইঅক্সাইড কার্বনের সাথে যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড তৈরি করতে পারে,
বুঝতে পারছো? তার মানে দেখো এখানে কি কি তৈরি হচ্ছে, মেইনলি অক্সিজেন গ্যাসই তৈরি হচ্ছে, কিন্তু তোমার যেহেতু গ্রাফাইটটা কার্বনের তৈরি, ওই জায়গাটাতে কার্বন আছে, সো ওই জায়গায় কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এই গ্যাসগুলো তৈরি হয়ে যায়। বুঝতে পারছো? তো যদি তোমাকে প্রশ্ন করে যে এখানে যে গ্যাসটা তৈরি হচ্ছে সেটা একটা ক্ষতিকর গ্যাস তৈরি করে, মানে কি বুঝাচ্ছে? এই যে কার্বন ডাইঅক্সাইড এটা কি গ্রিন হাউস গ্যাস, কার্বন মনোক্সাইড এটা কি ক্ষতিকর বিষাক্ত। বুঝতে পারছো? তো তার মানে তোমার অক্সিজেন গ্যাসটা উপরে গিয়ে এগুলো তৈরি করতেছে। ওকে, তো এটা তোমার আসলে লাগবে না ওইরকম, জাস্ট জেনে রাখো আর কি যে এটা উপরে গিয়ে তোমার হচ্ছে এটা তৈরি করতে পারে। আচ্ছা, এটা গেল কি অ্যানোড। এইবার যদি আমি ক্যাথোডে আসি, ক্যাথোডে কে যাবে? ক্যাটায়ন যাবে। তো ক্যাটায়ন কে এখানে? ক্যাটায়ন হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম 3+। তো সে কি করবে? দেখো তোমার হচ্ছে ও 6টা ইলেকট্রন ছাড়ছে, 3টা অক্সিজেন 6টা ইলেকট্রন ছাড়ছে না? তো তোমার এখানে আসলে 2টা, এখানে আমি 2 দিয়ে দিই সমতা হিসেবে লিখি, 2টা অ্যালুমিনিয়াম 3+। তো 2টা অ্যালুমিনিয়াম 3+ কি করবে? সেই 6টা ইলেকট্রনকে গ্রহণ করবে। সেই 6টা ইলেকট্রনকে গ্রহণ করে কি হয়ে যাবে? 2টা অ্যালুমিনিয়াম তৈরি করবে। বুঝতে পারছো? তাহলে দেখো তুমি কি চাচ্ছিল, তুমি তো অ্যালুমিনিয়াম ধাতুকেই আলাদা করতে চাচ্ছ, তাহলে পেয়ে গেছো না? কোথায় পাবা? ক্যাথোডে। যে কোনো ধাতু অবভিয়াসলি ক্যাথোডেই পাবা, কারণ ক্যাথোডে কে যায়? ক্যাটায়ন যায়। তো ধাতুগুলা ওর যে অক্সাইড সেখানে কি হিসেবে থাকবে? ক্যাটায়ন হিসেবে থাকবে। বুঝতে পারছো? তো ধাতুগুলা কোথায় জমা হবে? যদি এমসিকিউ আসে যে হচ্ছে তোমার ধাতু নিষ্কাশনের সময় অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় অ্যালুমিনিয়াম কোথায় জমা হবে? ক্যাথোডে না অ্যানোডে? কিংবা ধরো ক্যাথোডে কি জমা হয়? ক্যাথোডে অবভিয়াসলি ধাতুটা জমা হবে। তাহলে তোমার এই যে ধাতুগুলো সেখানে কি হবে? অ্যালুমিনিয়ামটা জমা হবে। আবারও বলতেছি, এখানে আমরা কি অ্যালুমিনিয়াম কঠিন হিসেবে নিছি? না, কঠিন হিসেবে নিলে তো বিক্রিয়াগুলো হইতোই না, কারণ অ্যালুমিনিয়ামটা তো আলাদাই হইতো না। তো তোমার এখানে যে অ্যালুমিনিয়ামটা আসছে, সোডিয়ামটা আমরা কি করছিলাম? উপর দিয়ে নিছিলাম না? কারণ কি বলছিলাম? সোডিয়ামটা হচ্ছে হালকা, সেজন্য এটা উপরের দিকে যাচ্ছে, এটা হালকা। কিন্তু অ্যালুমিনিয়াম কিন্তু ভারী। তো অ্যালুমিনিয়াম যেহেতু ভারী, ঘনত্ব বেশি, নিচের দিকে আসবে। তো এই জন্য অ্যালুমিনিয়ামটাকে নিতে হবে নিচের দিক থেকে। তোমার অ্যালুমিনিয়াম যেটা তৈরি হচ্ছে সেটা নিচের দিকে পড়ে যাবে। তো নিচের দিকে যেহেতু পড়ে যাবে, সেটাকে তুমি এই নিচের দিকে পাইপ দিয়ে আলাদা করে ফেলবা। বুঝতে পারছো? এই যে দেখো মল্টেন অ্যালুমিনিয়াম মানে হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের গলন, ঠিক আছে? মানে গলিত অ্যালুমিনিয়ামটাকে তুমি পাইপ হিসেবে আলাদা করে নিচ্ছ। তাহলে কি কি করছি বুঝছো? তবে মেইন কি দেখো, মেইন তো তোমার দুইটা বিক্রিয়া, একটা হচ্ছে অ্যানোডে হচ্ছে অ্যানায়ন যাবে, ক্যাথোডে হচ্ছে ক্যাটায়ন যাবে। এই দুইটা বিক্রিয়া জানলেই তোমার শেষ। বাকিটুকু তো তোমার হচ্ছে নিজের মতো করে লিখবা। কি লিখবা? তুমি একটা স্টিলের পাত্র নিছো, সেই স্টিলের পাত্রে গ্রাফাইটের আবরণ আছে, সেই গ্রাফাইটটা কি হিসেবে কাজ করবে? তোমার ক্যাথোড হিসেবে কাজ করবে, মানে ব্যাটারির নেগেটিভে কাজ করবে, নেগেটিভে কানেক্ট হবে। আর গ্রাফাইট দণ্ড, আমি কয়েকটা গ্রাফাইট দণ্ড দিব সেখানে, সেটা কি হিসেবে কাজ করবে? অ্যানোড, মানে ব্যাটারির পজিটিভে কানেক্ট করব। এবার অ্যানোডে অক্সিজেন মাইনাস আসবে, অক্সিজেন 2- সে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে দিবে, ত্যাগ করার মাধ্যমে সে কি করবে? অক্সিজেন তৈরি করবে। দেন অক্সিজেন গ্যাস যেহেতু, সেটা উপর দিয়ে চলে যাবে। আর হচ্ছে তোমার ক্যাথোডে কে যাবে? ক্যাটায়ন, মানে Al3+, সে 3টে ইলেকট্রন গ্রহণ করে, বা 2টা অ্যালুমিনিয়াম থাকবে, 6টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতু তৈরি করবে, সেটা নিচের দিকে আমি আলাদা করে নেব। বুঝতে পারছো? আচ্ছা, কেন ক্রায়োলাইট মিশাইছিলাম? ক্রায়োলাইট কেন মিশাইছিলাম বলতে পারবা? ক্রায়োলাইট মিশাইছিলাম যাতে তোমার গলনাঙ্কটা কমে যায়। আচ্ছা, তবে দেখো এই যে এখানে আছে, এগুলো সবকিছু দেখো, উৎপন্ন অ্যানোডে উৎপন্ন অক্সিজেন কার্বনের সাথে বিক্রিয়া করে, ওই যে ওইখানে কার্বন ছিল, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড তৈরি করে। তো এখানে সবকিছু লেখা আছে, ঠিক আছে? এগুলো রিডিং পড়বা, পদ্ধতিগুলো আশা করি বুঝবা। তো এখানে তোমার ওই সেম ছবিটা এখানে দেওয়া আছে পদ্ধতির পরে। আচ্ছা, দেখো অ্যানোডে এই বিক্রিয়াটা হয়েছে, তোমার অক্সিজেন হচ্ছে ইলেকট্রন ত্যাগ করছে, তুমি যদি এইভাবেও লিখতে পারো, অথবা মানে ইলেকট্রনগুলোকে এই পাশে নিয়ে এসে প্লাস দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নাই। আর ক্যাথোডে হচ্ছে এইটা। তো এগুলো সব কিছু বুঝালাম। তাহলে আমাদের অ্যালুমিনিয়াম নিষ্কাশনও শেষ। কি শেষ? আমাদের অ্যালুমিনিয়াম নিষ্কাশনও শেষ। এবার আমাদের আসবে কি? জিঙ্ক নিষ্কাশন। কি আসবে? জিঙ্ক নিষ্কাশন। আচ্ছা, আমাদের কি কি গেল? সোডিয়াম নিষ্কাশন গেল, অ্যালুমিনিয়াম নিষ্কাশন গেল। এখন বলো তো, সোডিয়াম নিষ্কাশন, সোডিয়াম তো সক্রিয় ধাতু ছিল, তো সোডিয়াম নিষ্কাশনে আমাকে কি করতে হবে? তোমার তড়িৎ বিশ্লেষণ। কিসের থেকে করছিলাম? সোডিয়াম ক্লোরাইড থেকে। অ্যালুমিনিয়াম নিষ্কাশন Al2O3 থেকে। কিসের মাধ্যমে? সেম, তড়িৎ বিশ্লেষণ। এবার আসছে জিঙ্ক। তো জিঙ্ক কি ওদের মতো সক্রিয় ধাতু? না, জিঙ্ক হচ্ছে মিডিয়াম সক্রিয় ধাতু। আচ্ছা, তো জিঙ্কের আকরিক কি কি হয়? জিঙ্কের আকরিক হিসেবে কি কি থাকে বলতো? জিঙ্কের আকরিক কে কে? জিঙ্ক আকরিক, দাঁড়াও এটাকে একটা কপি করি। ওকে, জিঙ্কের আকরিক, জিঙ্ক আকরিক। জিঙ্কের আমরা 2টা আকরিক গতদিন দেখছিলাম, কি কি মনে আছে? একটা হচ্ছে তোমার জিঙ্ক কার্বনেট, Z10CO3, এটার নাম ছিল ক্যালামাইন। এটার নাম কি? ক্যালামাইন। সেকেন্ড ছিল হচ্ছে তোমার জিঙ্ক ব্লেন্ড,
ZnS মানে জিঙ্ক সালফাইড, জিঙ্ক কি ব্লেন্ড। ঠিক আছে, তোমাদের কি মনে আছে এদেরকে আমি কিভাবে অক্সাইডে রূপান্তর করছিলাম? তোমাদের কি এটা মনে আছে? দেখো, অক্সাইডে রূপান্তর করার জন্য দুইটা প্রসেস ছিল। আমরা ধাতু নিষ্কাশনের ধাপগুলো কিন্তু গতদিন পড়ে ফেলছি। অক্সাইডে রূপান্তর করার জন্য দুইটা প্রসেস ছিল। দুইটা প্রসেসের একটা ছিল ভস্মীকরণ। ভস্মীকরণ মানে কি, অক্সিজেন তুমি দিবা না, অক্সিজেনের অনুপস্থিতিতে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় পুরাবা। সেটা কার জন্য ছিল? সেটা ছিল জিঙ্ক কার্বনেটের জন্য। জিঙ্ক কার্বনেটকে আমরা করছিলাম কি, ভস্মীকরণ। তো এটাকে ভস্মীকরণ যখন করছিলাম কীরকম হয়েছিল, যে জিঙ্ক কার্বনেটটা আছে সেটাকে যখন আমরা তোমার তাপ দিছিলাম, তোমার জিঙ্কটা অক্সাইড হিসেবে চলে গেছিল, জিঙ্ক অক্সাইড আর CO2। তো তোমার এই জিঙ্ক অক্সাইডটাকে লাগবে। কাকে লাগবে? এই জিঙ্ক অক্সাইডকে লাগবে। আচ্ছা, তোমার এই যে জিঙ্ক সালফাইডটা আছে, মানে বেসিক্যালি জিঙ্ক ব্লেন্ড যেটা, সেটার জন্য তোমার আবার অক্সিজেনের হেল্প নিতে হয়। অক্সিজেনের উপস্থিতিতে যদি জারণ করো, এটাকে তাপজারণ বলা হয়। একটা ভস্মীকরণ আর একটা তাপজারণ। তখন তোমার জিঙ্ক অক্সাইড, আর তখন তৈরি হয় সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড না। ঠিক আছে, তোমার হচ্ছে সালফার ডাইঅক্সাইড, জিঙ্ক। ঠিক আছে, তো তোমার ফার্স্টের কাজ হচ্ছে এই জিঙ্ক অক্সাইড পর্যন্ত আসা। তোমাকে এটা দিয়ে দিবে, এই ছবি দিয়ে দিবে। ছবি দিয়ে বলবে উক্ত প্রক্রিয়ায় জিঙ্ক নিষ্কাশনের বিক্রিয়াগুলো দেখাও। তো প্রথমে কি হবে? প্রথমে তোমাকে তো আগে এই জিঙ্কের আকরিক কারা সেটা জানতে হবে। আকরিক কারা? জিঙ্ক কার্বনেট মানে ক্যালামাইন, অথবা জিঙ্ক সালফাইড মানে জিঙ্ক ব্লেন্ড। তো আকরিকগুলো থেকে আগে ওই যে চূর্ণ বিচূর্ণ করা, তোমার ঘনীকরণ, এসব তো করে আসতে হবে। করে অক্সাইডে রূপান্তর করতে হবে। অক্সাইডে কেমনে রূপান্তর করে? হয় ভস্মীকরণ দিয়ে, অথবা তোমার হচ্ছে তাপজারণ দিয়ে। ভস্মীকরণ মানে অক্সিজেনের অনুপস্থিতিতে তোমার হচ্ছে তাপ দিয়ে সেটাকে হচ্ছে কি অক্সাইডে রূপান্তর করবা। আর তোমার তাপজারণ মানে অক্সিজেন দিয়ে হচ্ছে করবা। বুঝতে পারছো? আচ্ছা, এইবার দেখো, তোমাকে আগে ওই জিঙ্ক অক্সাইডে আসতে হবে। এইবার তুমি যেটা করবা, জিঙ্ক অক্সাইড আর কোক, কোক মানে হচ্ছে কয়লা। ঠিক আছে, তোমার কয়লা মানে বেসিক্যালি কয়লার ধরো একটা বিশুদ্ধ রূপ বলতে পারো। মানে কোক মানে মেইনলি কয়লা, এটা বুঝো। ঠিক আছে, কোকের মিশ্রণ মানে মেইনলি কয়লা। আচ্ছা, কয়লা মানেও কিন্তু কি তোমার কার্বন, সব কিছুই আসবে কার্বন। ঠিক আছে, কোক মানে হচ্ছে কয়লা, কয়লা টাইপের, কয়লা চিন্তা করতে পারো। তো দেখো, তুমি যখন জিঙ্ক অক্সাইড পেয়ে গেছো, জিঙ্ক অক্সাইড যদি একবার পেয়ে যাও, জিঙ্ক অক্সাইড থেকে দেখো, জিঙ্ক অক্সাইড থেকে তুমি কি কি করছো? ফার্স্টে হচ্ছে তোমার জিঙ্ক কার্বনেট যেটা ছিল সেটা কি করছো, সেটাকে তুমি তাপ দিছো। তাপ দেওয়ার কারণে এটা জিঙ্ক অক্সাইড হয়েছে, জিঙ্ক অক্সাইড প্লাস CO2। তোমার যেটা জিঙ্ক ব্লেন্ড ছিল, জিঙ্ক ব্লেন্ড, সেটাকে কি করছো? অক্সিজেনের উপস্থিতিতে তাপ দিছো। তাহলে তোমার জিঙ্ক অক্সাইড প্লাস SO2। ওকে, এবার জিঙ্ক অক্সাইড পেয়ে গেছো। জিঙ্ক অক্সাইডকে কিসের মাধ্যমে করছিলাম মনে আছে? সেটা ছিল কার্বন বিজারণ পদ্ধতি। কেন? তোমার এটা যেহেতু মধ্যম সক্রিয়, মধ্যম সক্রিয়দের জন্য কি ইউজ করি আমরা? কার্বন বিজারণ পদ্ধতি। ধাতু নিষ্কাশনের জন্য কার্বন বিজারণ ইউজ করি। তো কার্বন বিজারণে কি করা হয়? জিঙ্ক অক্সাইডকে কার্বনের সাথে তাপ দেওয়া হয়, তখন হচ্ছে জিঙ্কটা আলাদা হয়ে যায়, আর এটা কার্বনটা অক্সিজেনটাকে নিয়ে চলে যায়। এটুকু কি বুঝছো? কার্বনটা অক্সিজেনটাকে নিয়ে কার্বন মনোক্সাইড তৈরি করে ফেলছে, আর জিঙ্কটা আলাদা হয়ে গেছে। তো এটা এভাবে আমরা জিঙ্কটা পাই। এখন এখানে আসলে কি ঘটতেছে? দেখো, এখানে কি ঘটতেছে, এখানে তুমি কি করছো? জিঙ্ক অক্সাইড আর কোক, কোক মানে কি বললাম? কার্বন না? কয়লা মানে কার্বন না? তার মানে জিঙ্ক অক্সাইড আর তোমার যে কোকটা, সেটা তুমি কি দিছো? সেটা এইখানে দিছো, এই যে এই জায়গাটার মধ্যে দিছো। কোথায়? এটা হচ্ছে রিটর্টে দিছো। কোথায়? রিটর্ট। রিটর্ট। তো রিটর্ট মানে কি? রিটর্ট মানে হচ্ছে তোমার, দেখো রিটর্ট যে জিনিসটা, রিটর্ট মানে আসলে বেসিক্যালি মেইনলি একটা চুলার মতো। মেইনলি এখানে অনেক বেশি তাপমাত্রা আছে, এটাই হচ্ছে মেন কথা। রিটর্ট মানে কি, তুমি কি মনে রাখবে? এটা একটা চুলার মতো। ঠিক আছে, রিটর্ট হচ্ছে তোমার একটা চুলা। মেইনলি কি, এখানে অনেক বেশি তাপমাত্রা আছে। তো তোমার যে জিঙ্ক অক্সাইড আর কোক মানে হচ্ছে কার্বন বেসিক্যালি, সেটার মিশ্রণটা, সেটা যখন রিটর্টে, এটা রিটর্টে আসে, সেইখানে সেটা কি পাবে? তাপ, অনেক বেশি তাপ, মানে কি গরম, উত্তপ্ত হবে। সেই উত্তপ্তের সময় তোমার জাস্ট এই বিক্রিয়াটা ঘটবে। এই যে জিঙ্ক অক্সাইড আর কোক আছে, সেটা এই বিক্রিয়াটা করে জিঙ্কটা আলাদা হবে। মেইন কথা এটাই, আর কিচ্ছু না। বুঝতে পারছো? এই বিক্রিয়াটা জাস্ট রিটর্টে হবে। রিটর্ট মানে কি? রিটর্ট মানে হচ্ছে তোমার যে এখানে কি, এটা একটা চুলার মতো, মানে এখানে অনেক বেশি তাপ আছে। তো ফার্স্টে তোমাকে কি করতে হবে? এটাকে তাপ দেওয়ার মাধ্যমে, তোমার যে আকরিকগুলো আছে সেগুলোকে তাপ দেওয়ার মাধ্যমে আগে কি করতে হবে? জিঙ্ক অক্সাইড বানাতে হবে। ভস্মীকরণ অথবা তাপজারণ, ডিপেন্ড করে কোনটা তোমার কাছে আছে। এইবার সেটাকে আমরা কি করব? রিটর্টে পাঠাবো। তো রিটর্টে যদি পাঠাই, রিটর্টে কি হবে? সেটা গরম হবে। গরম হয়ে সেখানে কি আছে? কোক আর জিঙ্ক অক্সাইড আছে, সেটা বিক্রিয়া করে জিঙ্কটা আলাদা হবে।
এইবার সেটাকে আমরা কি করব, শীতক। শীতক মানে কি, শীত মানে কি ঠান্ডা, তো ঠান্ডা করবে। তোমার জিঙ্ক যেটা আসছে সেটা কি অনেক বেশি তাপমাত্রার মাধ্যমে গলিত অবস্থায় আসছে না, তো এটা গলিত অবস্থায় এখানে আসবে, তো এখানে ঠান্ডা হবে, এখানে আরো ঠান্ডা হবে, সেম ভাবে এদিকেও ঠান্ডা হবে, আরো ঠান্ডা হবে, বুঝছো? দেন এখানে জিঙ্কটা তোমার কি এখানে জমা হবে, এই যে এখান দিয়ে তোমার জমা হবে, ঠিক আছে? তোমার মেইনলি এখান দিয়ে জমা হবে জিঙ্কটা, তো জিঙ্কটা যদি জমা হয় তাহলে হচ্ছে তোমার এই জিঙ্কটা পরে তুমি নিয়ে নিবে আর কি, বুঝছো? তো রিটর্ট মানে জাস্ট যেখানে বিক্রিয়াটা হবে, যেখানে তাপটা হবে, তাপটা পাবে, বুঝছো? জাস্ট এই বিক্রিয়াটা ঘটবে। তাহলে তোমার কি করবা, তুমি এটাকে আগে অক্সাইড বানাবা, দেন হচ্ছে এই পদ্ধতিটা করলাম। এখন দেখো এখানে যদি তুমি দেখতে চাও এখানে আসলে কি হয়েছে, কার বিজারণ হয়? ধাতু নিষ্কাশনে আমি কতদিনও বলছি ধাতু নিষ্কাশন হচ্ছে একটা বিজারণ প্রক্রিয়া। কার বিজারণ? তাহলে ধাতুর বিজারণ হবে। বিজারণ মানে কি, ধাতুরা ইলেকট্রন গ্রহণ করবে, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, জারণ মানে ইলেকট্রন ছাড়ন, ইলেকট্রন ছাড়বে, আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করবে। তো এখানে কি হচ্ছে দেখো, জিঙ্ক অক্সাইড আর কার্বন আছে না, তো তুমি জিনিসটাকে এভাবে করে চিন্তা করতে পারো যে তোমার জিঙ্কটা কি হিসেবে আছে, এখানে জিঙ্কটা জিঙ্ক 2+ হিসেবে আছে না। দেখো জিঙ্ক অক্সাইড যেটা, সেটার মধ্যে জিঙ্ক 2+ আর অক্সিজেন 2- আছে না। এখন জিঙ্ক 2+টা যদি জিঙ্ক হতে হয় তাহলে কি হবে, জিঙ্ক 2+টা অবশ্যই কি করতে হবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করতে হবে না, ওর দুইটা ইলেকট্রন কম ছিল, তো দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কি হবে, জিঙ্ক হবে, বুঝছো? দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে জিঙ্ক হবে। আচ্ছা, আর তোমার কার্বন যেটা ছিল সেটা তো কোনো তোমার কি ছিল না, সেটার মধ্যে তোমার কি ছিল না, কোনো ইলেকট্রন এক্সট্রা ছিল না, তো কার্বন হচ্ছে দুইটা ইলেকট্রন ধরো ত্যাগ করে হচ্ছে, কিংবা কার্বন ইলেকট্রন ত্যাগ করবে না, আসলে অক্সিজেন গ্রহণ করবে, ঠিক আছে? অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে অক্সিজেন হয়ে যাবে আর কি, অক্সিজেন যেটা 2- ছিল সেটা অক্সিজেন হয়ে যাবে। তো তোমার এখানে কি হবে দেখো, দুইটা অক্সিজেন তাহলে 4টা ইলেকট্রন রাখবে, দুইটা অক্সিজেনের জন্য 4টা ইলেকট্রন রাখবে, O2 ধরো এরকম। দেন এই অক্সিজেনটা তোমার কার্বনের সাথে যুক্ত হয়ে CO হয়ে যাবে। তো বিক্রিয়াটা আসলে এইভাবে দেখানোর পুরোপুরি ঠিক না, ঠিক আছে, তবু আমি দেখালাম এইভাবে। দেখো তোমার হচ্ছে এই অক্সিজেনটাই, কিংবা আমি ধরো একটা দিয়েই দেখাই, ধরো O2- আছে, দেন হচ্ছে দুইটা ইলেকট্রন গ্রহণ করে O হইলো, দেন এই ওটা হচ্ছে তোমার কার্বনের সাথে মিশে কার্বন মনোক্সাইড হচ্ছে আর কি, ঠিক আছে? কারণ ওইটা তো একটা সমযোজী যৌগ, ওইখানে কেউ ইলেকট্রন গ্রহণও করে নাই, ত্যাগও করে নাই। তো দেখো তোমার মেইন জিনিস যেটা জানতে হবে, তোমার ওইগুলো বাদ দিলেও হবে, মেইন জিনিস যেটা সেটা হচ্ছে জিঙ্ক 2+ ছিল, সে কি করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক হয়েছে। তো যেহেতু জিঙ্ক হচ্ছে, তাহলে তোমার এখানে কি হচ্ছে, এটার বিজারণ হচ্ছে না, এই জিঙ্ক 2+টার বিজারণ হচ্ছে না, বিজারণ। তো যেহেতু এটার বিজারণ হচ্ছে, এই জন্য বলা হয় ধাতু নিষ্কাশন হচ্ছে একটা বিজারণ প্রক্রিয়া। কারণ যে কোনো ধাতু নিষ্কাশন যখন করতেছি, ধাতুটা ক্যাটায়ন থেকে ধাতুতে আসতেছে, তো ক্যাটায়ন থেকে ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে ধাতুতে আসতেছে, এই জন্য এটা হচ্ছে বিজারণ। বুঝতে পারছো? তো এগুলো সবই লেখা আছে তোমার, বিক্রিয়া থেকে শুরু করে সবকিছু দেখো। O2- হচ্ছে কার্বনের সাথে যুক্ত হয়ে CO হয়েছে, দেন দুইটা ইলেকট্রন হচ্ছে চলে গেছে, ঠিক আছে? ওই যে দেখো, এটা জাস্ট এটাকে আমি ভেঙে লিখছি আর কি, এখানে দেখো এটাকেই ভেঙে লিখছি যে O2- যেটা ছিল সেটা হচ্ছে তোমার দুইটা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন হয়ে গেছে আর কি। এবার তোমার হচ্ছে, সরি, দুইটা ইলেকট্রন গ্রহণ করে না, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হচ্ছে তোমার অক্সিজেন হয়ে গেছে। ওর আগে 2- ছিল না, এখন দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হচ্ছে তোমার অক্সিজেন হয়ে গেছে, দেন ওই অক্সিজেনটা কার্বনের সাথে মিশে কার্বন মনোক্সাইড হয়েছে। আর তোমার ও যে দুইটা ইলেকট্রন ছাড়ছে, সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হয়েছে। তো এই জিনিসটাকেই জাস্ট এই বিক্রিয়ার মাধ্যমে দেখানো হয়েছে যে O2- দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে অক্সিজেন হয়েছে, সেটা কার্বনের সাথে যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড হয়েছে, সেই পুরো জিনিসটাকে একটা জায়গার মধ্যে নিয়ে আসা হয়েছে। বুঝছো জিনিসটা? আচ্ছা, ওকে। আর জিঙ্ক অক্সাইডটা জিঙ্ক 2+ আর O2- হিসেবে ভাঙছে। ওকে, এখানে জাস্ট এগুলো আছে, এগুলো পড়বা, ঠিক আছে? জিঙ্ক তৈরি হচ্ছে, যেটা একটা বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এবার দেখো তাহলে জিঙ্ক নিষ্কাশনও বুঝে গেলাম, কি কি সোডিয়াম নিষ্কাশন বুঝলাম, অ্যালুমিনিয়াম নিষ্কাশন বুঝলাম, জিঙ্ক নিষ্কাশন বুঝলাম, ঠিক আছে? সোডিয়াম আর অ্যালুমিনিয়াম এগুলোর ক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষণ ইউজ করছি, কিন্তু জিঙ্কের ক্ষেত্রে কার্বন বিজারণ পদ্ধতি ইউজ করছি আলাদা করার জন্য, সেটা রিটর্টের মধ্যে। এইবার আসবে হচ্ছে আয়রন নিষ্কাশন, ঠিক আছে? তো আয়রন নিষ্কাশনের ক্ষেত্রে আমাকে 3টে স্টেপ পার করতে হবে। কি কি? একটা হচ্ছে গাঢ়ীকরণ বা ঘনীকরণ। এটার মানে কিছুই না, আমরা ওই যে ঘনীকরণ পড়ছি না, তো তোমার বইয়ে ঘনীকরণ ওয়ার্ডটা নাই, কারণ আসলে এখানে শুধুমাত্র যে পরিষ্কার করতেছে এমন না। তোমার ধরো তোমার যে আয়রনটাকে আলাদা করবা, আয়রনের অনেকগুলো আকরিক আছে, কি কি? লিমোনাইট, হেমাটাইট, ম্যাগনেটাইট, এরকম অনেকগুলো। কিন্তু আমরা মেইনলি হেমাটাইট আর ম্যাগনেটাইট ইউজ করি, ঠিক আছে? তার মধ্যে তোমার বইয়ে যেটা আছে হেমাটাইট, ঠিক আছে? হেমাটাইট আর ম্যাগনেটাইট এই দুটো মেইনলি ইউজ করা হয়, হেমাটাইট সব থেকে বেশি, এই জন্য তোমার বইয়ে শুধু হেমাটাইট আছে। তুমি হেমাটাইট দাও, ম্যাগনেটাইট দাও, এই প্রসেস দিয়ে করা যাবে। আচ্ছা, তোমার যে গাঢ়ীকরণ মানে মেইনলি হচ্ছে তোমার, তুমি যে আকরিকটা পাচ্ছ,
তো আকরিকগুলোকে তুমি যখন বিক্রিয়া করতে দিবা তখন ডিরেক্ট হচ্ছে ওটা দিয়ে দিবা না, ওই যে আমরা চূর্ণ বিচূর্ণ তো করবো, এরপর সেগুলোকে আমরা গোলা বানাবো। তুমি কোনো একটা জিনিস মিশানোর মাধ্যমে গোলা বানাইছো না, এরকমই জিনিসটা, ঠিক আছে? তো এরকমভাবে যাতে বিক্রিয়াটা ঠিকভাবে হতে পারে, যাতে আয়রনের পরিমাণটা বাড়ে, ঠিক আছে, এরকমভাবে বিভিন্নগুলো মিশানোর মাধ্যমে একটা গোলা বানানো হয়। তো এরকমভাবে তুমি কি করতেছো, ওই যে চূর্ণ বিচূর্ণ করা, এরপর ঘনীকরণ, এই সবগুলো স্টেপ একসাথে করতেছো, সেই যে কাজটার নামই হচ্ছে গাঢ়ীকরণ, বুঝছো? এরপর হচ্ছে ভস্মীকরণ। আমরা দেখছি না যেটা লিমোনাইট, সেটা হচ্ছে তোমার কি করছিলাম, আমরা যখন তাপ দিছিলাম তো ওইখান থেকে H2O বের হয়ে গেছিল, তো Fe2O3 ছিল। তো মেইনলি ভস্মীকরণ দিয়ে কি করতেছি, অক্সাইডে রূপান্তর করতেছি। এখন দেখো এটা তো ডিরেক্ট অক্সাইডই আছে, যেটা হেমাটাইট সেখানে তো আর আমাকে কাউকে বাদ দিতে হচ্ছে না। সো এখানে আমার কি আলাদাভাবে অক্সাইডে রূপান্তর করার কাজটাও করাও লাগতেছে না। কিন্তু সবগুলোতে এরকম ডিরেক্ট অক্সাইড হবে না। যে বললাম লিমোনাইটের কথা বলতেছি, সেখানে H2O থাকে সাথে, তো তোমার H2Oটাকে বের করতে হবে, সেটাই হচ্ছে ভস্মীকরণ, যে অক্সাইডে রূপান্তর করবা। এরপর বিগলন। তো বিগলন মানে হচ্ছে তোমার, আমরা পড়ছিলাম মনে আছে যে বিগালক কি করে, ওই যে ধাতুটা বের হবে, দেখো তুমি আয়রনটা কি করছো, আকরিক থেকে অক্সাইড বানাইছো, কিন্তু এরপরও কি থাকবে, সেখানে কিছু ময়লা থেকে যাবে, মানে অপদ্রব্য থেকে যাবে। তো ওই অপদ্রব্যগুলোকে আলাদা করার জন্য যেটা যুক্ত করো সেটাকে বলা হয় বিগালক, বুঝতে পারছো? তো ওই বিগালকটা কি করবে, ওই যে ময়লাটা আছে সেই ময়লাটাকে আলাদা করবে। তো তোমার এই যে Fe2O3 দাও, সেখানে তোমার ময়লা হিসেবে SiO2 থেকে যাবে, মানে কি সিলিকন ডাইঅক্সাইড। তাহলে সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিডিক। গত ক্লাসে বলছিলাম অ্যাসিডিক অপদ্রব্যের জন্য কোন বিগালক দিতে হবে, ক্ষারীয় বিগালক দিতে হবে। ক্ষারীয় বিগালককে ক্যালসিয়াম অক্সাইড। তো এই জন্যই আমরা এখানে বিগলনের জন্য ক্যালসিয়াম কার্বনেটকে দিব। এই ক্যালসিয়াম কার্বনেটটা ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করবে, বুঝতে পারছো? এই ক্যালসিয়াম অক্সাইডটা এবার সিলিকন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সিলিকেট তৈরি করবে, CaSiO3। তো ওইটা হচ্ছে তোমার ধাতুমল, ঠিক আছে? আচ্ছা, বিক্রিয়াটা দেখাই, তাইলে তুমি সব থেকে ভালো বুঝবা। তো তোমার বইয়ে কিন্তু এই বিক্রিয়াগুলো একটু ভুল আছে, বুঝছো? তোমার বইয়ে এই বিক্রিয়াগুলো একটু ভুল আছে। এটাই হচ্ছে তোমার আসল মানে ঠিক বিক্রিয়া। তুমি নিজে দেখলেই বুঝবা, ওই বিক্রিয়াগুলো তুমি সমতাই করতে পারবে না। কারণ ওইখানে দেখবা হচ্ছে Fe2O3 জায়গায় Fe2O2 এরকম কিছু Fe2O4 লেখা আছে, এগুলো হয় না, ঠিক আছে? তো এটা হচ্ছে ঠিক বিক্রিয়া। দেখো, তোমার আগে প্রসেসটা বুঝাই কি করবা। তোমার উপর থেকে লোহার আকরিক দিবা, কোক আর চুনা পাথর, এগুলাকে উপর থেকে এখানে ফেলবা। এই জিনিসটা হচ্ছে, এটার নাম হচ্ছে বাত্তা চুল্লি। কি এটার নাম হচ্ছে বাত্তা চুল্লি, মানে বেসিক্যালি একটা চুলাতে কি হয়, গরম হয় না জিনিস, তো এখানেও গরম হবে, আর কিছুই না, কিন্তু এখানে টেম্পারেচার অনেক বেশি থাকবে। নিচে যে জায়গাটা, এখানে তোমার কোক থাকবে। কোক মানে ওই যে কোকের মিশ্রণ, কোক মানে কয়লা, ঠিক আছে, এতটুকুই, মানে কার্বন মিশ্রণ। এগুলো পুড়াবো আমরা, পুড়ানোর মাধ্যমে এখানে তাপ তৈরি হবে, এখান দিয়ে এয়ার আসতেছে, গরম এয়ার আসতেছে, দুই দিক থেকে গরম এয়ার আসতেছে। নিচে অনেক বেশি তাপ থাকবে, উপরে আর একটু কম থাকবে। এই যে জিনিসটা, এটা তোমার লোহা দিয়ে, মানে ইস্পাত মানে বেসিক্যালি লোহাই, ঠিক আছে, লোহা আর তার সাথে কার্বন থাকবে। তো ওইটা হচ্ছে তোমার, এটা লোহা দিয়ে তৈরি। আর এখানে ব্রিক মানে ইট থাকবে, ঠিক আছে, ফায়ার ব্রিক বলা হয়, মানে তোমার ইট থাকবে। তো এখন এখানে যখন তাপ তৈরি হচ্ছে, অনেক বেশি তাপ, 1200 ডিগ্রি সেলসিয়াস, 2000 ডিগ্রি সেলসিয়াস, এরকম তোমার তাপটা উপরে গেলে একটু কম হবে, নিচে একটু বেশি হবে, ঠিক আছে, যত উপরে যাবে একটু কম হবে। এবার উপর থেকে তুমি লোহার আকরিকগুলোকে ফেলছো, এগুলো যত নিচে পড়বে, নিচে পড়তে পড়তে এখানে তাপ আসে না, এখানে কার্বন আসে না, সবগুলোর সাথে বিক্রিয়া করতে করতে আসবে, বুঝতে পারছো? তো যখন নিচে পড়বে, সেখানে এই বিক্রিয়াগুলো ঘটতে ঘটতে নিচে আসবে, বুঝতে পারছো? এইবার বিক্রিয়া ঘটতে ঘটতে নিচে আসতে আসতে এটা আয়রন আলাদা হয়ে যাবে। তোমার মেনলি কি লাগবে, আয়রন নিষ্কাশন, মানে আয়রনকে লাগবে। ওই আয়রনটা আলাদা হয়ে এখানে গলিত আয়রনটা পাবা, সেই আয়রনটাকে তুমি আলাদা করে পাইপের মাধ্যমে নিয়ে যাবা, বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমার কি মনে আছে মানে ধাতুমল এই জিনিসগুলো কি ছিল? আচ্ছা, মেইন কথা হচ্ছে তোমার ধাতুমল মানে হচ্ছে তোমার ধাতুর মধ্যে ওই যে ময়লাটা মিশে আছে বলছিলাম না, SiO2, সেটার সাথে তুমি একটা বিগালক মানে কি, পরিষ্কার করার জন্য একটা জিনিস মিশাইছো না, ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, এই যে ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথরিত ক্যালসিয়াম কার্বনেট, এটা বিক্রিয়া করে যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে ধাতুমল মানে কি বললাম, তোমার ওই যে তোমার যে ময়লাটা মিশে আছে, অপদ্রব্যটা মিশে আছে, সেটা কি সিলিকন ডাইঅক্সাইড, সেটার সাথে এই ক্যালসিয়াম অক্সাইডটা, মানে যেটা হচ্ছে তোমার কি বিগালক, সেই বিগালকটার সাথে এটা বিক্রিয়া করে যে এই জিনিসটা তৈরি করবে, সেটার নাম হচ্ছে ধাতুমল, মানে বেসিক্যালি ময়লাটা যেটা হিসেবে বের হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, কি বিক্রিয়া হচ্ছে দেখো, তুমি কাকে দিছো, হেমাটাইট মানে কি, Fe2O3। এই Fe2O3টা
3 কার্বন মানে কি 3টা কার্বনের সাথে যুক্ত হয়ে, কার্বন কোত্থেকে আসবে দেখো, তুমি কি কি দিচ্ছ, কোক দিচ্ছ না, কোক মানে কি কার্বন না, তুমি উপরে কোক দিচ্ছ না লোহার আকরিকের সাথে, এখানেও কয়েল আছে, তো এটার সাথে বিক্রিয়া করবে, এখানে তাপ আছে, সো বিক্রিয়াটা হয়ে যাবে, এখানে তাপ দিয়ে বিক্রিয়াটা হয়ে যাবে, কি হবে, এটা Fe হয়ে যাবে আর কার্বন মনোক্সাইড তৈরি হবে, কার্বন মনোক্সাইড তৈরি হবে। আবার এই কার্বন মনোক্সাইড দেখো Fe2O3 কি এখানে খালি একটা, অবভিয়াসলি না, এখানে কোটি কোটি অণু আছে, তো এক একটা অণু এক এক রকম বিক্রিয়া করতে করতে নিচে আসবে, বুঝতে পারছো? তো কিছু Fe2O3 কার্বনের সাথে মিশে Fe হয়ে যাবে, কার্বন মনোক্সাইড তৈরি করবে। ওই যে কার্বন মনোক্সাইড তৈরি হলো সেগুলোর সাথে আবার কিছু Fe2O3 বিক্রিয়া করে Fe3O4 বানাবে আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস বানাবে। এই Fe3O4 এর নাম কি, এটা হচ্ছে ম্যাগনেটাইট। এটা কি Fe3O4 হচ্ছে ম্যাগনেটাইট, এটাও কিন্তু আয়রনের আকরিক ম্যাগনেটাইট। তো আমরা যখন আয়রনকে নিষ্কাশন করি সেখানে ম্যাক্সিমাম হেমাটাইট থাকে মানে ইন্ডাস্ট্রিতে, কিন্তু তার সাথে ম্যাগনেটাইটও কিন্তু থাকে। তো এই Fe3O4টা আবার কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া করে আয়রন হিসেবে আলাদা হবে, কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে। তুমি যে সমতাটা চিন্তা করো, Fe2O3 কে আছে, কোক আছে, কোক মানে কার্বন, কার্বনের সাথে বিক্রিয়া করছে, Feটা আলাদা হয়ে গেছে, Fe আলাদা হয়ে গেছে, 3টা কার্বন 3টা অক্সিজেন, তবে 3টা কার্বন মনোক্সাইড, এটুকু গেল। এবার কিছু Fe2O3 কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, তবে কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া করে এখান থেকে একটা অক্সিজেন নিয়ে Fe3O4 বানাবে আর কার্বন ডাইঅক্সাইড হবে, কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড হবে। Fe3O4 আবার কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া করে আয়রন হিসেবে আলাদা হবে, কার্বন ডাইঅক্সাইড বের হবে। এইটুকু হচ্ছে তোমার আয়রন বের করার বিক্রিয়া। এখানে আয়রনটা বের হয়ে গেছে, এই যে দেখো আয়রন বের হয়ে গেছে, আয়রন বের হয়ে গেছে। এইবার যে ময়লাগুলো ছিল সেগুলোর জন্য আমি দিচ্ছি ক্যালসিয়াম কার্বনেট, সেই ক্যালসিয়াম কার্বনেটটা ওই যে তাপ আছে না, বলছি না অনেক তাপ, সেই তাপের কারণে ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি তৈরি করবে, ক্যালসিয়াম অক্সাইড আর CO2 গ্যাস, CO2 তো গ্যাস, সেটা উপরে উড়ে যাবে, সেগুলো সব গ্যাসগুলো হচ্ছে উপর দিয়ে বের হয়ে আসবে, এখানে যতগুলো গ্যাস তৈরি হয়েছে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড সব উপর দিয়ে উঠে বের হয়ে যাবে। আর তোমার CaOটা কি করবে, ওই Fe এর সাথে কিন্তু SiO2 আসলে মিশানো আছে, ঠিক আছে, SiO2 গুলো মিশে আছে, তো সেই ইচ্ছার সাথে বিক্রিয়া করে CaSiO3 এটা তৈরি করবে। তো এটা তৈরি করবে, এটা ধাতুমল মানে এটা কি ময়লা, তো ময়লাটা হচ্ছে উপর দিয়ে, এটা হালকা, এটা হচ্ছে উপর দিয়ে আলাদা হয়ে যাবে, এই যে দেখো গলিত ধাতুমল এটা উপরে চলে যাবে, আর তোমার গলিত আয়রন যেটা সেটা নিচে পড়বে। তো ধাতুমলটা একটা পাইপ দিয়ে চলে যাবে, আয়রনটা একটা দিয়ে চলে যাবে, তো তোমার আয়রনটা নিষ্কাশিত হয়ে গেল। বুঝছো প্রসেসটা? তাহলে তোমার ওভারঅল তোমার কাজ হচ্ছে জাস্ট এই বিক্রিয়াগুলো একটু মুখস্থ করতে হবে। কি কি মুখস্থ করবা দেখো, Fe2O3 কি তোমার আয়রনের মেইন আকরিক, সেটা কি হেমাটাইট। এটা কার সাথে বিক্রিয়া করবে, সবার আগে কি দিচ্ছ, কোক মানে কার্বনের সাথে, তো কার্বনের সাথে যদি বিক্রিয়া করো সেটা কি হবে, আয়রনটা আলাদা হয়ে যাবে, দেন হচ্ছে কার্বন, দেখো তুমি কার্বন দিছো, কার্বন থাকলে কার্বন মনোক্সাইড তৈরি হবে, এটা মনে রাখো, কার্বন থাকলে কার্বন মনোক্সাইড তৈরি হবে, আর যদি অলরেডি কার্বন মনোক্সাইড থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, মানে আরেকটা অক্সিজেন যুক্ত হবে। এবার দেখো Fe2O3 কিছু Fe তো আলাদা হয়ে গেল, কিছু Fe2O3 আবার ওই যে কার্বন মনোক্সাইডটা তৈরি হলো সেটার সাথে বিক্রিয়া করে Fe3O4 তৈরি করবে, আর কি বলছি, কার্বন মনোক্সাইড অলরেডি থাকলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, বুঝছো? এই Fe3O4টা আবারও কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে আর Feটা আলাদা হবে, বুঝছো? বাকিটা ক্যালসিয়াম কার্বনের ভেঙে এটা তৈরি হবে, এটা আবার মলের সাথে ধাতু মল তৈরি করবে, বুঝছো? ওকে, এটা আমাদের আয়রন নিষ্কাশন গেল। এইবার এই জিনিসটা তোমাদের বইয়ে কাজের মধ্যে আছে, সো আমি চাচ্ছি এটা একটু তোমাদেরকে দেখাই দিতে, তোমাদের কাজের পার্টে আছে, তো আমি এটা একটু দেখো কি কি বলছে, আগে প্রশ্নটা একটু পড়ো। মেইনলি আমরা এখান থেকে কি বের করব, লেড বা সিসার অক্সাইড থেকে ধাতব লেড নিষ্কাশন, মানে লেড হচ্ছে তোমার পিবি, লেড মানে হচ্ছে পিবি, লেড অক্সাইড মানে হচ্ছে পিবিও, তোমার কাছে পিবিও আছে, এই পিবিও থেকে তুমি পিবিকে আলাদা করবা, ঠিক আছে? পিবিও কি বলছিলাম, Z10FePb, এগুলো হচ্ছে তোমার মধ্যম সক্রিয় ধাতু, তো মধ্যম সক্রিয় মানে পিবি, তো পিবিও থেকে পিবিকে আলাদা করার জন্য কার্বন বিজারণ করতে হয়, তো মেইন বিক্রিয়া হচ্ছে এটা, আর কিছুই না, মেইন বিক্রিয়া এটা। আমি জাস্ট তোমার প্রশ্নগুলো একটু আলাদা মানে আনসার দেওয়ার জন্য, প্রথম কথা রেড অক্সাইড হচ্ছে বিষাক্ত পদার্থ, তো কি কি ইউজ করতেছে দেখো, হলুদ বর্ণের রেড অক্সাইড নিচ্ছ, রেড অক্সাইডটা নিচ্ছ, এক টুকরা সাদা কাগজ নিচ্ছ, বুনসেন বার্নার নিচ্ছ, দিয়াশলাইয়ের কাঠি নিচ্ছ, দিয়াশলাই কি মানে ম্যাচের কাঠি নিচ্ছ আর কি। তো ফার্স্টে তুমি যেটা করছো সেটা হচ্ছে তোমার এই যে দেখো পদ্ধতিটা দেখো, ফার্স্ট হচ্ছে বার্নারটা জ্বালাবা, ওই যে বুনসেন বার্নারটা, এবার ওইখানে হচ্ছে তোমার একটা ম্যাচের কাঠি ধরবা, তো এটা ধরো একটা ম্যাচের কাঠি, এখানে হচ্ছে আগুন জ্বলতেছে, সেখানে এটা ধরবো, ধরার মাধ্যমে কি করব, ধরার মাধ্যমে এটা হচ্ছে তোমার পুড়াই ফেলবো, মানে ম্যাচটা পুড়াই ফেলবো। তো ম্যাচটার এমনভাবে পুরাবো যাতে বারুদ আর না থাকে, সামনে দিয়ে লাল রঙের বারুদ থাকে না বা কালো রঙের, সেই বারুদটা যাতে একদমই না থাকে, বুঝতে পারছো? এইবার
যেটা কয়লা হয়ে গেছে, মানে দেখো এটা পুরার পর এখানে কিছু কয়লা তৈরি হবে না কালো কালো, সেটাকে আমি পানি দিয়ে হচ্ছে ভিজাবো মানে ফার্স্ট হচ্ছে এটাকে পানি দিয়ে ভিজাই ফেলবো, দেন ওইখানে ওই যে হলুদ রঙের আমি হচ্ছে রেড অক্সাইড নিচ্ছি, হলুদ বর্ণের রেড অক্সাইড, সেই অক্সাইডটা এবার এখানে গায়ে লাগাবো, এই ম্যাচের কাঠির গায়ে লাগাবো। বুঝতে পারছো? তাহলে কি কি করবো দেখো, ফার্স্টে বেসিক্যালি বুনসেন বার্নার জ্বালাবো। বুনসেন বার্নার কি দেখছো না তোমরা, ইয়ার মধ্যে ওই যে একটা বার্নার দিয়ে আগুন জ্বলে, তো আগুনের মধ্যে তুমি কি ধরছো, ওই যে ম্যাচের কাঠিটা ধরছো, এটা জ্বালাইছো, এটার হচ্ছে লাল রঙের বা কালো রঙের যে হচ্ছে বারুদটা আছে সেটা পুরাপুরি পুরাই ফেলছো। এবার ওইখানে কয়লা তৈরি হয়েছে না একটু, ওইটাকে তুমি পানির মধ্যে ভিজাইছো, দেন ওইটার গায়ের মধ্যে রেড অক্সাইড যুক্ত করছো, মানে পিবিও যুক্ত করছো। এইবার তোমার হচ্ছে যেইটা রেড অক্সাইড যেখানে যুক্ত করছো সেখানে কি করছো দেখো, তোমার সেটা হচ্ছে বার্নারের আগুনে ধরছো, মানে আগুনের মধ্যে এবার সেটাকে ধরছো যেটা হচ্ছে রেড অক্সাইড, এখন তো বারুদ নাই, এখন কি আছে, রেড অক্সাইড আছে, সেই রেড অক্সাইডটা তুমি কি করছো, বার্নারের আগুনে ধরছো। এটা কি বুঝছো? এইবার দেখো এমসিকিউর জন্য প্রথমত উজ্জ্বল ধূসর বর্ণের গলিত রেডের ছোট বিন্দু সৃষ্টি হয়। কোন কালার? উজ্জ্বল ধূসর বর্ণ, ধূসর বর্ণ। তাহলে রেডটা কি হবে, রেডের যে ছোট বিন্দুটা তৈরি হবে সেটা কি গলিত অবস্থায় মানে তরল অবস্থায়, সেটা কোন কালার? উজ্জ্বল ধূসর বর্ণ। তার মানে তুমি যখন আগুনে ধরবা রেড অক্সাইড যুক্ত করার পর তুমি কি দেখবা, উজ্জ্বল ধূসর কালারের তুমি রেড দেখবা। এটুকু বুঝছো? এবার তুমি হচ্ছে মেইনলি হচ্ছে কাঠিটা ঠান্ডা হতে দিবা, এবার হচ্ছে ঠান্ডা হয়ে গেলে সেখান থেকে হচ্ছে তুমি কি করবা, সাদা কাগজটা রেখে ওইখানে রেডের যে কণাগুলো আছে সেগুলো খুঁজে বের করবা, দেন হচ্ছে তুমি মোটামুটি এগুলো করবা, মানে ওইখান থেকে রেডটা খুঁজে বের করবা, মেইন কথা হচ্ছে এটা। তার মানে তুমি কি করছো বলো তো, তুমি রেড অক্সাইড থেকে রেডকে আলাদা করছো, রেড অক্সাইড থেকে রেডকে আলাদা করছো। তো এটা আসলে এটা তেমন কিছু না, মেইনলি হচ্ছে প্রশ্নগুলো যাতে তোমরা বুঝো। দেখো প্রথম প্রশ্ন, দিয়াশলাইয়ের কাঠিটা আমি কেন পুড়াইছি, মানে পোড়া অংশ যেটা পুড়াইছি সেটাকে কেন আমি পানিতে ভিজাইছি। সেকেন্ড হচ্ছে তোমার এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হয়েছে কিনা। আচ্ছা, তো প্রথম কথা দেখো, দেখো তোমার এখানে এগুলো তোমার এসএসসির জন্য লাগবে না, কলেজ অ্যাডমিশনে লাগে। সেটা হচ্ছে দিয়াশলাইয়ের যে কাঠিটা ছিল, তোমার দিয়াশলাইয়ের যে কাঠিটা ছিল, যে বারুদটা ছিল, সেই বারুদের মধ্যে থাকবে হচ্ছে ফসফরাস। কি বললাম? দিয়াশলাইয়ের কাঠির বারুদে থাকবে হচ্ছে ফসফরাস। ঠিক আছে, কি বললাম? দিয়াশলাইয়ের কাঠির, আচ্ছা দিয়াশলাই লিখলাম খালি, কাঠির, আচ্ছা লিখে দিই, কাঠির বারুদে থাকে ফসফরাস। এখন এই যে ফসফরাসটা আছে, এই ফসফরাসটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। কি করবে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে P2O5 তৈরি করবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে P2O5 তৈরি করবে। তো সমতা করতে হলে এখানে 5 দিতে হবে, এখানে 2 দিতে হবে। ঠিক আছে, P2O5 তৈরি করবে। এখন ফার্স্টে হচ্ছে তুমি যখন দিয়াশলাই মানে একটা ম্যাচের কাঠিকে যখন তুমি জ্বালাইছো তখন তোমার এই বিক্রিয়াটা হয়ে গেছে অলরেডি। বুঝতে পারছো? যখন আগুনটা জ্বলছে P2O5 তৈরি হয়েছে। এরপর তুমি পানিতে ভিজাইছো না, তো কেন ভিজাইছো? যাতে তোমার এই P2O5 যেটা এক্সট্রা আছে সেটা চলে যায়, মানে হতে পারে যে এটার গায়ে এখনো কিছুটা লেগে আছে, তো এটা যাতে না থাকে, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, ওই যে রেডটা যেটা দিবা সেটা যাতে ভালোভাবে লেগে থাকে। বুঝতে পারছো কেন দিছি? একটা হচ্ছে তোমার যাতে এই P2O5টা চলে যায়, সেকেন্ড হচ্ছে যাতে রেডটা ঠিকভাবে লেগে থাকে। বুঝছো? রেড অক্সাইড যেটা দিবা সেটা লেগে থাকে। আচ্ছা, এইবার দেখো এটা তো চলে গেছে, এবার এটাকে পানিতে ভিজাই ফেলছি। এইবার তুমি কি করছো, তোমার এখানে কয়লা জমা হয়েছে না, তুমি যখন এটাকে পুড়াইছো, কাঠিটা যখন পুড়তেছিল তখন এখানে কয়লা জমা হয়েছে না। কয়লা মানে আসলে কি? কার্বন। কয়লা মানে আসলে কার্বন। তো তুমি যখন রেড অক্সাইড, হলুদ কালারের রেড অক্সাইডটা ওইখানে দিছো, তখন তোমার এই বিক্রিয়াটা হয়েছে, অনেক তাপ আছে, তুমি বুনসেন বার্নারে ধরছো, বুনসেন বার্নার মানে কি? ওইখানে তাপ দিছো, তাপ আছে, তোমার পিবিও আছে, তাহলে তোমার পিবিটা আলাদা হয়ে গেছে, কার্বন মনোক্সাইড হিসেবে আলাদা হয়ে গেছে। এই যে পিবি যেটা তুমি ওই যে ধূসর বর্ণের ফোটা ফোটা দেখছো, এটা কেমনে আলাদা হয়েছে? কারণ এখানে কয়লা ছিল, ওই কয়লাটা কি কার্বন, ওই কার্বনটা কি করছে, বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড হয়ে গেছে, আর পিবিটা আলাদা হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে তোমার এখানের আনসারগুলো করতে পারবা না। কেন করছি? যাতে P2O5টা চলে যায় আর এটা আঠার মতো লেগে থাকে একটু। আর হচ্ছে তোমার রাসায়নিক বিক্রিয়া কি কি হয়েছে ওই যে দেখাইছে। প্রয়োজনীয় কার্বন কোত্থেকে আসছে? দিয়াশলাইয়ের কাঠি যে পুড়ছে সেখানে কয়লা তৈরি হয়েছে, সেই কয়লাতে কার্বন ছিল। আচ্ছা, আণবিক সংকেত, আচ্ছা বিক্রিয়াটি লিখছি, আমরা তো বিক্রিয়া অলরেডি লিখে ফেলছি। দেখো কপার আয়রন জিঙ্ক অক্সাইড নিয়ে যদি পরীক্ষাটা করি তাহলে কি সেম হবে কিনা। দেখো
কপার আয়রন জিঙ্ক অক্সাইড। তো কপারের ক্ষেত্রে হলে কিছুটা হতে পারে, কিন্তু আয়রন আর জিঙ্ক অক্সাইড আমরা কি দেখছিলাম, অনেক বেশি তাপ লাগে না, রিটর্টেও অনেক বেশি তাপ লাগছিল, তোমার আয়রন যেটা করছি বাত্তা চুরি সেখানেও অনেক বেশি তাপ লাগছিল, এখানে কি আমরা অনেক বেশি তাপ দিই নাই? তার মানে কপারেও হতে পারে, কিন্তু আয়রন আর জিঙ্কে কখনোই হবে না এটা। কেন? আয়রন আর জিঙ্ক হচ্ছে অনেক বেশি তাপ লাগবে, তো তুমি শুধু দিয়াশলাইয়ের কাঠি বুনসেন বার্নারের তাপটা অত বেশি গরম হবে না, তো ওইটা দিয়ে তোমার এটা ডিরেক্ট হবে না, বুঝতে পারছো? এখানে আরো বেশি তাপ লাগবে, তো তোমার এটা যুক্তি এটা। ওকে, তো আমরা এটা পড়ে ফেললাম। এইবার দেখো দেখো তোমার সিকিউতে আমরা আজকে যে 4টা পড়ছি না, এই 4টা থেকেই আসবে, এটা 100% শিওর। কিন্তু তোমার যাতে ক খ এর প্রশ্ন ভুল না হয়, আর যদি একটু ধরো কঠিন প্রশ্ন করে কোনো স্কুলে টেস্ট প্রশ্ন, তাহলে যাতে ঝামেলা না লাগে, সেজন্য তোমাকে বইয়ের এই ছকটা অলওয়েজ মাথায় রাখতে হবে। এই ছকটা ডিরেক্ট বইয়ে নাই, কিন্তু কাজের পার্টে এই ছকটা পূরণ করতে বলছে তোমাকে। তো তোমার ফার্স্টে আসে ধাতু মার্কারি। দেখো মার্কারির তোমার যে আকরিক সেটার নাম হচ্ছে সিন্নাবার, HGS। তো তোমার যে আমরা যে ধাতুর সক্রিয়তা সিরিজ, সেখানে HG কোথায় ছিল মনে আছে? দেখো কে না কে ম্যাগাইভার এলো, জান ফিরে পাবো, হাই কোথাকার হাজি আজি পিটাবে আমায়। তো লাস্টের দুইটা তো ডিরেক্ট তুমি কি তোমার হচ্ছে পাবা, পিটি আর অরাম হচ্ছে ডিরেক্ট হচ্ছে ধাতু হিসেবে পাবা, সো এখানে নিষ্কাশনের কোনো বিক্রিয়া নাই, কিন্তু এগুলোর ক্ষেত্রে বিক্রিয়া আছে। তো দেখো তোমার HG হচ্ছে একদম নিচে, তো এটার ক্ষেত্রে কি হবে বলতো? কি বলছিলাম, এই দুইটার ক্ষেত্রে বা এই তিনটার ক্ষেত্রে কি হয়, স্ববিজারণ হয় না? স্ববিজারণ মানে কি, এখানে তোমাকে কিছু দিতে হবে না, তাপ দিবে, নিজে নিজে বিজারিত হবে। তো দেখো HGS যেটা 3O2, এখন O2 তুমি বলতে পারো O2 তো দিচ্ছে। দেখো অক্সিজেন মানে বাতাসে তাপ দিচ্ছ, ঠিক আছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া হচ্ছে, মানে কি বাতাসে এটাকে পুড়াচ্ছ, তো বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, ঠিক আছে। তো তোমার HGO আর SO2 তৈরি হয়, আর ওই HGO মানে হচ্ছে মার্কিউরিক যে অক্সাইডটা, সেই অক্সাইডের সাথে HGSটা যুক্ত হয়ে HGটা আলাদা হয়ে গেছে। তো এই বিক্রিয়া যেগুলো আছে, জিঙ্ক সালফার এটা আমরা অলরেডি আজকে দেখছি, জিঙ্ক ওটা সি এর সাথে মিলে, ক্যালামাইনেরটাও আজকে দেখছি, পিবি এর সাথে হচ্ছে তোমার পিবিও থেকে এতটুকু দেখছি, পিবিএস থেকে এটা আলাদা করে এটা গতদিন দেখছিলাম, ঠিক আছে। পিবি সালফাইড থাকলে অক্সিজেন দিয়ে, এটা কি, এটা হচ্ছে তাপজারণ। তো তোমার এই বিক্রিয়াটা, এই বক্সটা তোমাকে মুখস্থ করতে হবে। Fe3O4 থেকে কিভাবে আলাদা হয় Fe2O3। দেখো Fe3O4 হোক Fe2O3 হোক, সবগুলোর ক্ষেত্রেই কার্বন বিজারণ করতেছি, জাস্ট কি তাপমাত্রা এক একটার ক্ষেত্রে এক এক রকম। তুমি কি করছো, Fe-টাকে আলাদা করছো CO2। লিমোনাইট হচ্ছে Fe2O3 3H2O। তো দেখো যদি 3H2O থাকে, তার মানে এটা কি ডিরেক্ট এখনো অক্সাইডে আসছে? ডিরেক্ট অক্সাইডে নাই, তাহলে আগে অক্সাইডে আলাদা করতে হবে, মানে H2O-টাকে বের করতে হবে। তো সেটার জন্য কি করতে হবে, ভস্মীকরণ। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে H2O CO2 এসব আলাদা করতে হলে ভস্মীকরণ করতে হয়, আর SO2-এর জন্য তোমার হচ্ছে তাপজারণ করতে হয়। তো এখানে ভস্মীকরণ করছো মানে তাপ দিছো, তখন Fe2O3 আলাদা হয়ে গেছে। এবার Fe2O3-কে সেম প্রসেসে কার্বন দিয়ে করো, বুঝছো? আচ্ছা, তোমার এরপর হচ্ছে কপারের কি কি আসে, কপার পাইরাইটস চালকোসাইট। কপার পাইরাইটস মানে CuFeS2, সংকেতগুলো মুখস্থ রাখতে হবে, CuFeS2 CuFeS2 CuFeS2। তো দেখো CuFeS2, এখানে কি ডিরেক্ট কপার অক্সাইড আছে? নাই, তাহলে আগে কপার অক্সাইড বানাতে হবে। তো কি করতে হবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া দিতে হবে, সালফার আছে মানে অক্সিজেন লাগবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আগে Cu2S হবে, এবার সেই সালফাইডকে আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে Cu2O হবে। Cu2O একবার হয়ে গেলে, এবার হচ্ছে তোমার কপারটা কি হবে, দেখো এটা ওরা নিজেরা কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, স্ববিজারণ করে ফেলছে। চালকোসাইট মানে Cu2S, দেখো Cu2S এখানেও ছিল না, যদি কপার পাইরাইটস হয় সেখানে তোমার Cu2S এ আসার জন্য আগে একটা স্টেপ পার করতে হবে, আর চালকোসাইট মানে তুমি অলরেডি Cu2S এ আসছো, তো সেম জিনিসটা আরেকবার করবো। এই যে এই দুইটা বিক্রিয়া দেখাবো, বুঝছো? আচ্ছা, তোমার হচ্ছে দেখো আমরা হচ্ছে কপারে গেলাম, এরপর হচ্ছে অ্যালুমিনিয়ামেরটা আমরা অলরেডি আজকেই দেখছি যে অ্যালুমিনিয়াম কিভাবে আলাদা করে, সোডিয়াম কিভাবে করে সেটাও আজকে দেখছি। চুনাপাথর মানে কি, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এখানে কি আছে, ক্যালসিয়াম আছে, তো এখান থেকে ক্যালসিয়ামকে আলাদা করতে হবে। তো ক্যালসিয়ামকে আলাদা করার জন্য তুমি কি করবা, ক্যালসিয়ামকে আলাদা করার জন্য তোমার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিবে ক্যালসিয়াম অক্সাইড হয়ে যাবে। এইবার সোডিয়ামকে যেভাবে নিষ্কাশন করছি না, সেই ওয়েতে ক্যালসিয়ামকে নিষ্কাশন করব, তোমার হচ্ছে গলিত মিশ্রণ বানানোর মাধ্যমে অ্যানোড ক্যাথোড দিয়ে, বুঝছো? তো তোমার কাছে হচ্ছে ক্যালসিয়াম, তুমি যদি ক্যালসিয়াম অক্সাইডে চলে আসো, তো এবার কি Ca2O2-, তো ক্যালসিয়াম কি সক্রিয় ধাতু, তাহলে কি করব, তোমার তড়িৎ বিশ্লেষণ করব, বুঝতে পারছো? আচ্ছা, তোমার দেখো এখানে তাহলে সবগুলো ধাতুই চলে আসছে, দেখো এখানে তোমার ওই সিরিজের সবগুলো ধাতু চলে আসছে। তো তুমি যদি একবার এটা মোটামুটি বুঝে যেতে পারো, তাহলে তোমার কাজ শেষ। যে কোনো জায়গায় মনে রাখবা, যদি অক্সিজেন অ্যানায়ন হিসেবে থাকে O2-, তাহলে সেটা কি তৈরি করবে, O2 তৈরি করবে, বুঝতে পারছো? আচ্ছা,
ওকে, আমাদের ধাতু নিষ্কাশন পার্ট শেষ, একটা পার্ট আমাদের শেষ, ধাতু নিষ্কাশন। এবার ধাতুর নেক্সট পার্টটা হচ্ছে তোমার সংকর ধাতু। তো সংকর ধাতু পড়লে এরপরে অধাতুর পার্ট আছে, সালফারের যে নিষ্কাশনটা সেটা, এটা আমরা নেক্সট ক্লাসে করব। আমরা আজকে হচ্ছে সংকর ধাতু দিয়ে শেষ করব। তো ফার্স্টে বুঝতে হবে সংকর ধাতু মানে কি। দেখো, তুমি বললাম আমি লোহা, লোহার মধ্যে কি থাকবে, আয়রন থাকবে। আয়রনগুলো একটা স্ট্রাকচার মেনটেন করে থাকে। স্ট্রাকচার মানে হচ্ছে ধরো আয়রন ইচ্ছা মতো যেখানে খুশি থাকবে না, আয়রনগুলো ধরো এরকম একটা কিউবের শেপে থাকবে, ঠিক আছে। আয়রন হচ্ছে একটা কিউবের শেপে থাকবে। ধরো তোমার এরকম একটা কিউব আঁকলাম আমি, ঠিক আছে। তো এই কিউবের মধ্যে ধরো আমি এবার হচ্ছে এখানে একটা আয়রন আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম করে প্রত্যেকটা কর্নারে একটা আয়রন আছে। আর এখানে মাঝখানে মানে এটার ভিতরে তুমি চিন্তা করো একটা কিউবিক বক্স, সেই বক্সের ভেতরে মাঝখানে একটা আছে আর সবগুলো প্রান্তে একটা একটা করে আছে। তো এরকম করে একটা শেপ গঠন করে থাকবে, বুঝতে পারছো। তো এটা হচ্ছে আয়রন। এইবার এই যে আয়রনগুলো আছে, তো এটা আসলে অণুগুলো কিরকম, এই যে ধরো এটা কিন্তু এরকম ছোট না, এটা কিন্তু এরকম এরকম জায়গা দখল করে আছে, এটা কিন্তু এরকম জায়গা দখল করে আছে, বুঝতে পারছো। তো এইগুলার মাঝখানে খালি জায়গা থাকবে। এই খালি জায়গার মধ্যে ধরে নাও আমি কার্বন মিশাচ্ছি। কি মিশাচ্ছি, এখানে যে খালি জায়গা আছে সেখানের মধ্যে আমি কার্বনের ছোট একটা অণু ঢুকাই দিলাম, ছোট একটা পরমাণু ঢুকাই দিলাম। কিরকম, কতটুকু ঢুকাইছি, প্রত্যেক 100টার মধ্যে একটা করে, এমনভাবে কার্বন দিছি যাতে প্রত্যেক 100টার মধ্যে একটা করে কার্বন থাকে, 100টা আয়রনের মধ্যে একটা করে। তো এরকম, তাই দেখো 99% আয়রন, 1% কার্বন, তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে স্টিল। এরকম করে তুমি যদি এটার পার্সেন্টেজ যদি মেনটেন করতে পারো যে কয়টা আয়রন থাকবে তার মধ্যে কয়টা কার্বন মিশাবো, কিভাবে মিশাবো, তাহলে তুমি কি পাবা, তুমি বিভিন্ন এটার যে ধর্মগুলো সেই ধর্মগুলো চেঞ্জ হবে। তো কি ধর্ম আমি চেঞ্জ করতে যাচ্ছি, চিন্তা করো তুমি আয়রন নিছো, এখন তুমি দেখতেছো আমি যদি লোহা ডিরেক্ট রাখি তাহলে লোহায় মরিচা পড়ে যাচ্ছে। তো তুমি চিন্তা করতেছো আমার এমন কিছু করতে হবে, এমন কিছু মিশাতে হবে যাতে এটার কি, এটার মরিচাটা না পড়ে। তখন তুমি তার সাথে ধরো ক্রোমিয়াম মিশাচ্ছ, আয়রনের সাথে কি মিশাচ্ছ, ক্রোমিয়াম মিশাচ্ছ। তো ক্রোমিয়াম মিশানোর কারণে ক্রোমিয়াম কি তুমি অনেক বেশি মিশাবা না, একটা পার্সেন্টেজ আছে যে হচ্ছে কতটুকু মিশাবা। তো ক্রোমিয়াম যতটুকু মিশাচ্ছ তার কারণে এটার একটা ধর্ম বেড়ে যাচ্ছে না, সেটা কি, সেটা হচ্ছে এটা মরিচারকে কি করতে পারতেছে, রোধ করতে পারতেছে। তো এইভাবে একটা ধাতুর সাথে অন্য কিছু একটা মিশাচ্ছ, মিশানোর মাধ্যমে সেটার কোনো ধর্মকে চেঞ্জ করতেছো, এই জিনিসটাকে বলা হয় সংকর ধাতু। কি করবা, একটা ধাতুর সাথে আরেকটা ধাতুও হতে পারে অথবা অধাতুও হতে পারে, কিছু একটা মিশাচ্ছ, সেই মিশানোর মাধ্যমে সেটার ধর্মগুলোকে তুমি চেঞ্জ করতেছো, এটাকে বলা হয় সংকর ধাতু। সংকর ধাতু আমরা কেন বানাবো, যাতে সেগুলোর ধর্মগুলো কি উন্নত হয়, ভালো হয়, বুঝতে পারছো। তো দেখো এটা হচ্ছে একটা তোমার পিওর মেটাল। পিওর মেটাল মানে এখানে কি আছে, এখানে শুধু ধরো আয়রন আছে। এইবার সেই আয়রনের মধ্যে আমি যদি অন্য কোনো মেটাল, এই যে এখানে একটা খালি জায়গা দেখতেছো না, এই জায়গায় যদি আমি একটা কার্বন ঢুকাই দিই, কিংবা এই জায়গায় যদি একটা কার্বন ঢুকাই দিই, তখন এটা হয়ে যাবে কি, অ্যালয়। অ্যালয় মানে সংকর ধাতু, বুঝতে পারছো। আচ্ছা, তো এরকম আমরা বিভিন্ন ধরনের সংকর ধাতু বানাই যাতে বিভিন্ন ধর্ম চেঞ্জ করা যায়, বুঝতে পারছো। তো এই সংকর ধাতুগুলোর একটা লিস্ট তোমাদের বই আছে। দেখো, স্টিল, স্টিল হচ্ছে আয়রনের, ব্রোঞ্জ হচ্ছে জিঙ্কের, তোমার ব্রাস হচ্ছে জিঙ্কের, অ্যালুমিনিয়ামের ধাতু, নাইক্রোম মানে নিকেল আর ক্রোমিয়াম, ঠিক আছে। তো এরকম ভাবে তুমি হচ্ছে অনেক ধরনের ধাতু কি বানাতে পারো, অনেক ধরনের সংকর ধাতু বানাতে পারো। স্টিলের রড আমরা ইউজ করি। তো এরকম সংকর ধাতু যখন আমরা বানাই তখন ধর্মটা বেটার হয়, তখন আমরা ইউজ করি সেগুলোকে, ঠিক আছে। আচ্ছা, দেখো স্টিল মানে কি, সেখানে লোহা থাকবে আর হচ্ছে তোমার 1% কার্বন থাকবে, ইউজগুলো পড়বা। এবার দেখো মরিচাবিহীন ইস্পাত। ইস্পাত মানে বেসিক্যালি কি, স্টিল। ইস্পাত মানে স্টিল, স্টিল ছাড়া আর কিছু না। আর মরিচাহীন মানে কি, মরিচা যাতে না পড়ে। তো আমি কিছুক্ষণ আগে কি বললাম, যদি মরিচা না পড়তে হয় ক্রোমিয়াম মিশাতে হবে, তার সাথে নিকেল মিশাবা তুমি। তো এখন মরিচা কোথায় পড়া যাবে না, চিন্তা করো। ধরো তুমি একটা র্যান্ডম একটা রড নিছো, এটা তুমি তেমন কোনো কাজে লাগাবা না, তো এটার ক্ষেত্রে মরিচা পড়লেও তোমার খুব একটা ক্ষতি নাই। কিন্তু তুমি ধরো অস্ত্রোপচারের যন্ত্রপাতি বানাচ্ছ। অস্ত্রোপচার মানে কি, আমরা যে সার্জারি করি, সেটা অপারেশন করি সেগুলো। তো তুমি সেখানে কি, তুমি যন্ত্রপাতি কি মানে ধরো বিভিন্ন আমাদের বডিতে যদি কোনো একটা অসুখ হয় তখন আমাদের যদি কাটা লাগে, সে যে যন্ত্রপাতিগুলো ইউজ করা হয়, তো এখন সেগুলোতে যদি মরিচা ধরে, চিন্তা করো তো, মরিচা ধরলে সেটা যদি কোনোভাবে বডিতে যায়, বডি কাটার টাইমে, তো সেটা কিন্তু শরীরের জন্য খারাপ, অনেক খারাপ। তো এই জন্য ওইগুলোতে কিন্তু মরিচা ধরা যাবে না। আবার মরিচা ধরলে কিন্তু সেগুলো দিয়ে কাটা যায় না ঠিক মতো, সো তুমি ঠিক মতো এফিসিয়েন্সিও পাবা না।
তো তার মানে তোমার এমন জিনিসগুলো, ছুরি কাঁটা চামচ, এগুলো তুমি কি চাচ্ছ? তুমি চাচ্ছ যাতে এগুলোতে মরিচা না পড়ে। যে রাসায়নিক যে শিল্প তোমার ইন্ডাস্ট্রিগুলোতে যে পাত্রগুলো ইউজ করবা সেগুলোতে মরিচা পড়লে কি সমস্যা? মরিচা পড়লে কি হবে, তোমার ধরো গরম পানির মানে ধরো কোনো একটা পাত্র যেখানে তুমি অনেক বেশি গরম পানি রাখবা, যেটা বা যে কোনো একটা পাইপ যেটা দিয়ে গরম পানি যাবে, সেখানে মরিচার স্তর বড় হতে 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 অনেক মোটা হয়ে যাবে। তখন কি হবে, ওই পাইপটার জায়গা অনেক ছোট হয়ে যাবে, কারণ এই জায়গাগুলোতে তো মরিচা পড়ে গেছে। এইবার গরম পানি যখন যাবে অনেক প্রেশার পড়বে, প্রেশার পরে এটা একসাথে অনেক বড় একটা বার্স্ট হবে, তো অনেক বড় একটা দুর্ঘটনা ঘটবে। তো এগুলোর ক্ষেত্রে খুবই সাবধানে থাকতে হয় যাতে মরিচা না পড়ে। তো মরিচা না পড়ার জন্য আমরা কি মিশাই? ক্রোমিয়াম মিশাই আর নিকেল মিশাই, ঠিক আছে? তো তোমার পার্সেন্টেজগুলো মনে রাখতে হবে। এরপর পিতল বা ব্রাস। তো পিতলের আমরা কি দেখছি, তোমার পিতলের বিভিন্ন তোমার থালা ঠালা বা এগুলো দেখছো না, অনেকে হয়তো দেখছো। তো সেখানে কি থাকে? কপার থাকে আর জিঙ্ক। কপার 65%, জিঙ্ক 35%। আচ্ছা দেখো, যেখানে কপার আছে, কপার দিয়ে হচ্ছে তার তৈরি করা হয়, কারণ কপার অনেক ভালো কন্ডাক্টর। কন্ডাক্টর মানে তড়িৎ পরিবহন করতে পারে, মানে এটার ভিতর দিয়ে ইলেকট্রন অনেক সহজে যেতে পারে। তো যখনই তুমি কপার দেখবা, এগুলো তোমার হচ্ছে বৈদ্যুতিক, ধরো এটা সুইচের ক্ষেত্রে কাজে লাগতেছে, ঠিক আছে? আচ্ছা পিতলের কি বললাম, ওই যে আমাদের হচ্ছে তোমার বিভিন্ন পাতিল টাতিল থাকে। আচ্ছা কাঁসা, কাঁসা দেখছো তোমরা? কাঁসারও হচ্ছে তোমার থালা হয়, কাঁসা এমনিতেই হচ্ছে তোমার মানে এমনিতে বিভিন্ন জিনিসপত্র থাকে, ঠিক আছে? তো কাঁসার মধ্যে কি থাকে? কপার আর টি। তো দেখো, তোমার যদি প্রশ্ন করে যে পিতল কিসের সংকর ধাতু, কার সংকর ধাতু, দেখো যেটা বেশি থাকবে, যার পরিমাণ বেশি থাকবে তার সংকর ধাতু। মানে এখানে তুমি কপারের সাথে জিঙ্ক মেশাচ্ছ, তবে এটা কপারের সংকর ধাতু। কাঁসা কার সংকর ধাতু? কপারের সংকর ধাতু। বুঝতে পারছো? তুমি কিন্তু বলতে পারবে না যে পিতল হচ্ছে জিঙ্কের সংকর ধাতু, না। এখানে মেইন ধাতুটাকে, মেইন ধাতুটা হচ্ছে কপার। তোমার কাঁসা মেইন ধাতু কি? কপার, ঠিক আছে? এটা কিন্তু টিনের সংকর ধাতু না। বুঝতে পারছো? কপার 90%, টিন 10%। ডুরালুমিন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সংকর ধাতু। তো এটা কিসের জন্য ইউজ করা হয়? এটা উড়োজাহাজের বডির জন্য ইউজ করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাইসাইকেল পার্টসের জন্য ডুরালুমিন। তো অ্যালুমিনিয়াম, ঠিক আছে? তো অ্যালুমিনিয়াম তোমার 95% থাকবে, এরপর কপার থাকবে 4%, ম্যাগনেসিয়াম আর বাকি সব 1%। আচ্ছা স্বর্ণ। আচ্ছা স্বর্ণ আমরা শুনছো না, 22 ক্যারেটের স্বর্ণ, 24 ক্যারেট, 18 ক্যারেট। কোন স্বর্ণটা বেশি দামি বলো তো? 24 ক্যারেট বাদ দাও, কারণ 24 ক্যারেট কিন্তু আমরা পড়ি না, মানে মানুষজন মানে মেয়েরা তো স্বর্ণের গয়না পরে না মেইনলি। তোমার কিন্তু স্বর্ণের গয়না কিন্তু আমরা 24 ক্যারেটটা পড়ি না, কারণ 24 ক্যারেট মানে হচ্ছে পুরাপুরি 100% স্বর্ণ। সেটা কিন্তু তোমার ইউজ করা হয় ডেন্টিস্ট্রি, অনেকের দেখবা সোনার দাঁত বলে, ঠিক আছে? তো ডেন্টিস্ট্রির ক্ষেত্রে ইউজ করা হয়, মুদ্রা কিংবা ইলেকট্রনিক সংযোগ। ইলেকট্রনিক সংযোগে কেন? তোমরা এরকম ইলেকট্রনিকের বোর্ড দেখছো বিভিন্ন, ধরো একটা পিসিবি বোর্ড। তো এখানে যখন চিন্তা করো, তোমার কম্পিউটার যদি খুলো বা হচ্ছে ল্যাপটপ বা মোবাইল যে কোনো কিছু, এখানের মধ্যে এরকম মাদারবোর্ড বা এই ধরনের জিনিস থাকে না? তো এই জিনিসগুলোর মধ্যে ধরো খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট কোনো একটা জিনিসের, সেখানে বিভিন্ন জিনিস গলাতে হয়, বিভিন্ন জিনিস গলানোর মাধ্যমে বিভিন্ন কাজ করতে হয়। তো যদি কোনোভাবে টেম্পারেচার একটু এদিক ওদিক হয়, তখন কিন্তু পুরো জিনিসটা পুড়ে গিয়ে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা সোল্ডারিং বলে, তো ওইটাতে যাচ্ছি না আমি। তো মেইন জিনিস হচ্ছে এগুলো কি হবে, তোমার নষ্ট হয়ে যাবে। তাহলে তোমার এমন একটা জিনিস রাখবে যেটা তুমি একদম পারফেক্টলি জানো যে এটা কততে গলবে। তো তুমি পিওর স্বর্ণ ইউজ করলে সেই রিস্কগুলো কমবে। তো ইলেকট্রনিক সংযোগে তুমি এটা ইউজ করতে পারো। যেটা 22 ক্যারেট স্বর্ণ, সেখানে শুধু স্বর্ণ থাকবে না, আমরা যে স্বর্ণগুলো পড়ি অলংকার হিসেবে, সেখানে কখনোই 100% স্বর্ণ, মানে সেটা কখনোই 24 ক্যারেট হবে না। সেগুলো হয় 22 ক্যারেট, 21 ক্যারেট অথবা 18 ক্যারেট। যত কম ক্যারেট তত কম দামি হয়, সেগুলোর ভরি তত কম দাম হয়। কেন? কারণ তত কম স্বর্ণ থাকে। 22 ক্যারেট হলে স্বর্ণ থাকে 91.67, 21 হলে 87.5, ঠিক আছে? তো এতটুকুই আছে তোমাদের। তো তোমার এরকম, তার মানে কি, তোমার 22 ক্যারেট 21 ক্যারেট এগুলোর মানে কি, এগুলোর মানে হচ্ছে তোমার এখানে স্বর্ণের সাথে অন্য কিছু মিশানো আছে, মেইনলি কি কপার আর বিভিন্ন ধাতু, ঠিক আছে? তো ওইগুলো যত তোমার বেশি স্বর্ণ থাকবে তত দাম বেশি। বুঝছো? ওকে, তো সংকর ধাতুর পার্টটা পড়বা। এবার দেখো ধাতুর ক্ষয়। ধাতুর ক্ষয় মানে এই যে ধাতুটা ইউজ করছি আমি, ধাতুটা কেন কি কি কারণে ক্ষয় হতে পারে। তো দেখো তোমার যদি লোহা নাও, লোহার ক্ষেত্রে মেইনলি কি পড়ে? মরিচা পড়ে। এই যে লোহা রাখছি, লোহার সরি এখানে লোহা রাখছি, লোহার লোহার এই যে শিকলটা, এই শিকলটা আসলে সাদা কালার ছিল, মরিচা পড়তে পড়তে এরকম রেড হয়ে গেছে। এটা হচ্ছে তাম্রমল। তাম্রমল মানে হচ্ছে তুমি এটা তামা ছিল, দেন দেখো এখানে সবুজ হয়ে গেছে, দেখতেছো এই জায়গাগুলো যে সবুজ হয়ে গেছে, এটা হচ্ছে তাম্রমল। তো তাম্রমল জিনিসটা হচ্ছে সবুজ কালার হতে পারে, ঠিক আছে? তুমি যদি বিভিন্ন স্ট্যাচু দেখো, স্ট্যাচুগুলো যদি তামার তৈরি হয়, দেখবে এটা যদি রেখে দাও, স্ট্যাচু মানে কি, ওই যে ধরো মূর্তি বিভিন্ন, ঠিক আছে? এটা যদি তামার তৈরি হয়, এটা যদি রেখে দাও তোমার ইউএসএ বা এই ধরনের, তুমি গুগলে সার্চ দিলে পাবা, দেখবে এগুলোর উপর সবুজ আস্তরণ পড়ে যাচ্ছে। এই যে সবুজ আস্তরণটা পড়তেছে, সেগুলো আসলে তাম্রমল। তো
তো তাম্রমলের কোনো এক্স্যাক্ট সংকেত নাই। তাম্রমল মানে এমন না যে এটা CO2 হবে বা CO2S হবে, এটার কোনো এক্স্যাক্ট সংকেত নাই। এটার মধ্যে মানে এই যে সবুজ কালার, এখানের মধ্যে এই সব কিছু আছে, CO2 আছে, CO2S আছে, মানে কপার অক্সাইড আছে, কপার সালফাইড আছে, বুঝতে পারছো? তাম্রমল মানে এটার কোনো এক্স্যাক্ট সংকেত নাই, এখানে কপার অক্সাইড, কপার সালফাইড সব কিছু মিশানো আছে। আচ্ছা, এখন আমরা দেখব লোহার যে মরিচা পড়ে সেই মরিচাটা আসলে কিভাবে পড়ে। তো দেখো, যে কোনো জিনিস ক্ষয় হওয়া মানে দেখো আমার কাছে একটা লোহা আছে, সেই লোহাটা যদি লোহা হিসেবেই থেকে যায়, মানে Fe হিসেবেই থেকে যায়, ধরো এটা লোহা, এটা যদি লোহা মানে Fe হিসেবে থেকে যায়, তাহলে কি এটা ক্ষয় হচ্ছে? অবভিয়াসলি না। তার মানে ক্ষয় হওয়া আসলে কি? ক্ষয় হওয়া মানে হচ্ছে এই Feটা কারো না কারোর সাথে বিক্রিয়া করে এটা অন্য কিছু তৈরি করে ফেলতেছে, এই Fe এর উপর অন্য কিছু তৈরি হয়ে যাচ্ছে। এই যে অন্য কিছু, সেটাই হচ্ছে মরিচা। তো কার সাথে বিক্রিয়া করবে? বাতাসের অক্সিজেন আর জলীয় বাষ্পের সাথে। কার সাথে? বাতাসের অক্সিজেন আর জলীয় বাষ্পের সাথে। কি বললাম বুঝছো? এটা তোমার কাছে একটা লোহার দণ্ড আছে, এটা হচ্ছে একটা লোহার দণ্ড, এটা হচ্ছে একটা লোহার দণ্ড, ঠিক আছে? এই লোহার দণ্ডটা, এটা পুরাটা কি দিয়ে তৈরি? লোহা দিয়ে তৈরি। এইবার বাতাসের মধ্যে আছে হচ্ছে তোমার অক্সিজেন, বাতাসের মধ্যে আছে হচ্ছে তোমার অক্সিজেন, জলীয় বাষ্প, জলীয় বাষ্প মানে হচ্ছে বেসিক্যালি H2O। H2O যেটা পানি আছে না, সেটা সূর্যের তাপে যদি বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়, সেটাই জলীয় বাষ্প। তো এখন এই জিনিসটা কিসের তৈরি? Fe দিয়ে তৈরি না? তো Fe দিয়ে তৈরি মানে কি? এখানে সবগুলো কি Fe এর পরমাণু আছে না? Fe এর পরমাণু আছে। এখন বাতাসের যে অক্সিজেন, বাতাসের যে জলীয় বাষ্প, এগুলো হচ্ছে এখানে এসে বসবে, এই Fe এর গায়ে বসবে, বুঝছো? এবার বসে এই অক্সিজেন ভাঙবে, H2O ভাঙবে, ভাঙার মাধ্যমে Fe এর সাথে বিক্রিয়া করতে চাইবে। তো Fe যদি বিক্রিয়া করে তাহলে সেটা ক্ষয় হবে, আর যদি না করে তাহলে সেটা ক্ষয় হবে না, বুঝছো? আচ্ছা দেখো, H2O মানে কি? ওই যে জলীয় বাষ্পটা, সেটা Fe এর গায়ে বসে H+ আর OH- এ ভেঙে গেল। এইবার এই যে Feটা দেখবে, আচ্ছা এখানে H+ আছে, OH- আছে, তাহলে OH- আছে না, তার মানে নেগেটিভ না? তো Fe কি হতে চাইবে বলো তো? Fe কি পজিটিভ হতে চাইবে নাকি নেগেটিভ হতে চাইবে? Fe তো ধাতু, সে পজিটিভ হতে মানে ক্যাটায়ন হতে চাইবে। তো সে যখন দেখবে এখানে একটা নেগেটিভ চলে আসছে, তখন তার ক্যাটায়ন হওয়ার ইচ্ছাটা বেড়ে যাবে। তখন সে কি করবে? সে হচ্ছে 4টা ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe2+ হয়ে যাবে, মানে দুইটা Fe, একটা Fe দুইটা করে ছাড়বে আর কি। একটা Fe, এই Fe যেটা আছে, সে হচ্ছে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe2+ হয়ে যাবে। তা একটা যদি দুইটা ছাড়ে, দুইটা Fe কয়টা ছাড়বে? 4টা ছাড়বে, বুঝতে পারছো? তো এটাই হচ্ছে এখানে লিখছে। এইবার তোমার যে O2টা এখানে বসছে, এই O2টা আবার ওই H+ এর সাথে বিক্রিয়া করবে। কেন? কারণ O2 কি হতে চায়? নেগেটিভ হতে চায়, অক্সিজেন কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে চায়। তো সে যখন দেখবে একটা পজিটিভ আসছে, সে তার সাথে বিক্রিয়া করে H2O আবারও বানাবে। এইবার এই Fe2+ আসলো, এখানে H+ আছে, এখানে O2 আছে, সবাই বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি হবে দেখো, এই দুইজন মিলে H2O হয়ে যাবে, আর Fe2+ যেটা ছিল সেটা আবার আরও একটা ইলেকট্রন ছেড়ে, এই যে Fe2+টা আছে, সে আরও একটা ইলেকট্রন ছেড়ে Fe3+ হয়ে যাবে। Fe3+ হলো। এবার এখানে Fe3+ আছে, আর তোমার এই যে OH- আছে, OH- আছে, তারা দুজন বিক্রিয়া করে FeOH3 তৈরি করবে। এই FeOH3 আসলে মরিচা। তো এই FeOH3 কে আমরা কিভাবে লিখতে পারি? Fe2O3 3H2O। তো তোমার মরিচার সংকেত যদি লিখতে বলে 3H2, এখন 3টা পানি থাকবে এমন কোনো কথা নেই, তুমি চাইবে NH2 লিখতে পারো, মানে N সংখ্যক থাকতে পারে। এটাই হচ্ছে মরিচা। এখন মরিচা, তাহলে মরিচা পড়লে খারাপ কেন? কারণ মরিচা যে জিনিসটা Fe2O3 3H2O, এটা হচ্ছে ঝাঁঝরা টাইপের। ঝাঁঝরা মানে কি? ধরলে ঝরে যাবে। তো এরকম তুমি চিন্তা করো, এটার উপর এরকম ঝাঁঝরার লেয়ার তৈরি হচ্ছে, একটা লেয়ার তৈরি হলো। তাহলে চিন্তা করো, লোহা মানে কি? শক্ত না? কিন্তু এটা বিক্রিয়া করে যে জিনিসটা তৈরি করছে সেটা কি? সেটা হচ্ছে ঝরে যায়। তো তুমি যখন এখানে ধরবা, এটা ঝরে যাবে না, তার মানে কি? লোহাটা কি হয়ে গেছে? এখন একদিনে তো ঝরে যাবে না, মরিচাকে কখনো একদিনে পড়ে না, বছরের পর বছর যখন তুমি রেখে দিবা তখন জিনিসটাতে মরিচা পড়ে, বুঝতে পারছো? তো তুমি যখন রেখে দিবা, এটা তার মানে মরিচা পড়ার বিক্রিয়া কি? খুবই স্লো একটা বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা হতে অনেক টাইম লাগবে। অনেক যখন টাইম যাবে তখন কি হবে তোমার? এখানে আস্তে আস্তে কি মরিচা জমা হতে থাকবে। তো এখন দেখো, আমি কি বলছি, এটা ঝাঁঝরা টাইপের না, মানে এটা লেয়ারটা একটু কি তোমার দুর্বল না? তখন এই অক্সিজেন যেটা আগে এটার গায়ে বসতেছিল, এটা যেহেতু অনেক দুর্বল, তাহলে এখানে ছিদ্র থাকবে, অক্সিজেন আস্তে আস্তে আরো ভিতরে চলে যাবে। আরো ভিতরে গিয়ে, ভিতরেও তো Fe তো একটা না, এখানে Fe তো অনেকগুলো পরমাণু। তো শুরুতে উপরের পরমাণুগুলোকে কি বানাইছে? মরিচা বানাইছে। এরপর আস্তে আস্তে নিচের পরমাণুগুলোকে বানাবে। এরকম করতে করতে ওই জায়গাটা পুরো একটা ছিদ্র টাইপের হয়ে যাবে। তো এইটাকেই বলা হচ্ছে কি? লোহার ক্ষয়। কেন? কারণ এর মাধ্যমে লোহাটা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি যে লোহাটা নিচ্ছিল, লোহার রডটা নিচ্ছিল। তবে বুঝছো মরিচা কি?
তো মরিচা মানে কি Fe2O3 3H2O, তোমার বইয়ে যেটা আছে। এটা কেমনে তৈরি হচ্ছে? ফার্স্টে Fe ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। তো কেন ছাড়তেছে? কারণ বাতাসের জলীয় বাষ্প H2O এবং অক্সিজেন তারা এসে Fe এর উপর বসতেছে, H2O ভেঙে H+ আর OH- তৈরি হচ্ছে। এইবার ওই H+ মানে পজিটিভ আর OH- মানে নেগেটিভ, Fe যখন নেগেটিভকে দেখবে সে পজিটিভ হতে চাইবে, তো আগে দুইটা ইলেকট্রন ছেড়ে Fe2+ হবে, এরপর আরও একটা ইলেকট্রন ছেড়ে Fe3+ হবে, আর এই OH- আর H+ এরা আবার H2O তৈরি করবে অক্সিজেনের সাথে। এরপর ওই H2O এর সাথে বা OH- এর সাথে Fe3+ যুক্ত হয়ে FeOH3 তৈরি করবে। সেই FeOH3টাকেই তুমি কি এইভাবে লিখতে পারো। বুঝতে পারছো? আচ্ছা, তবে মরিচার সংকেত যদি জিজ্ঞেস করে Fe2O3 3H2O, আর যদি 3 না থাকে অপশনে NH2O হতে পারে। ঠিক আছে, Fe2O3 N, মানে এখানে যে তিনটাই থাকতে হবে এমন কোনো কথা নাই, Fe2O3 NH2O হতে পারে। ওকে, এইবার আচ্ছা ধাতু ক্ষয় হলো, তাহলে ধাতু ক্ষয়টাকে রোধ করার জন্য আমি কি করব যাতে ক্ষয় না হয়? একটা কাজটা হচ্ছে সংকর ধাতু ইউজ করব, যেমন আয়রনের ক্ষয় হচ্ছে তাহলে কি করব, আয়রনের সাথে ক্রোমিয়াম মিশাবো। কিন্তু তুমি ধরো যে কোনো জিনিসে কি এটা করতে পারবা? অবভিয়াসলি অনেক কঠিন জিনিস, মানে কঠিন জিনিস বলতে ধরো তোমার তো অলওয়েজ যে ধাতু ক্রোমিয়াম মিশাবা এরকম করবে এমন কোনো কথা না। ঠিক আছে, যে তোমার অলওয়েজ ক্রোমিয়াম থাকবে তোমার কাছে, এগুলো মিশাবে এমন নাও হতে পারে। তো আমাদের কাছে আরও কিছু প্রসেস আছে। কি কি? প্রথম প্রসেস, ধরো আমি নিচের থেকে শুরু করতেছি। প্রথমটা হচ্ছে তুমি রং করবা। রং করা, রং করলে কি হবে দেখো, চিন্তা করো তোমার কাছে এই যে তোমার কাছে হচ্ছে লোহার একটা দণ্ড ছিল, এটাতে মরিচা পড়তেছিল। তো তুমি যখন এটার উপর একটা কালার করে দিবা, তো কালার মানে কি দেখো, কালার মানে এই এই জিনিসটা এটার উপরে থাকবে না। তো তার মানে যেই অক্সিজেনটা আগে ডিরেক্টলি Fe এর উপর বসে যাচ্ছিল, এখন কি ডিরেক্ট Fe এর কাছে আসতে পারবে? পারবে না। কেন? কারণ উপরে এই কালারটা আছে। তো কালারের একটা লেয়ার তৈরি হয়ে গেছে। বুঝতে পারছো? কালারের একটা লেয়ার তৈরি হয়ে গেছে। তো যেই অক্সিজেনটা আগে ডিরেক্ট Fe এর উপর বসতেছিল, সে কিন্তু আর Fe এর উপর ডিরেক্ট বসতে পারবে না, সে আসলে রংটার উপরে বসবে। তো আগে রংটা নষ্ট হবে, তো এটার জন্য টাইম লাগবে। তার মানে কি তুমি আরো অনেক দিন ধরে এটাকে কি ঠিক রাখতে পারবা। বুঝতে পারছো? তো একটা হচ্ছে কালার করা বা রং করা, সেটা তুমি বাইরে থেকে করতে পারবা। প্রথম আর সেকেন্ডটা দেখো, ইলেকট্রোপ্লেটিং। তো ইলেকট্রোপ্লেটিং আমরা কিভাবে করব, তার জন্য আমার কি কি লাগবে, তুমি কাকে, আচ্ছা ফার্স্ট হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। যে কোনো জিনিস প্লেট করা মানে হচ্ছে এটার উপর একটা আস্তরণ দেওয়া, প্লেটিং মানে এটার উপর একটা আস্তরণ দেওয়া। ইলেকট্রো, কারণ এটা আমরা ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে দেব। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো জিনিসের উপর আরেকটা ধাতুর স্তর দেওয়াকে বলা হয় কি, বা আস্তরণ দেওয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। বুঝছো কি বললাম? ইলেকট্রোপ্লেটিং মানে কি, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো একটা জিনিসের উপর কোনো ধাতুর আস্তরণ। বুঝছো? আচ্ছা, তো দেখো তোমার কাছে একটা চাবি আছে। এই চাবিটা তোমার হচ্ছে ধরো লোহার তৈরি বা অন্য যে কোনো কিছুর তৈরি, যেটাতে হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে, ক্ষয় হতে পারে। কিন্তু তুমি চাচ্ছ চাবিটার উপাদান যেটা, সেটা যাতে ক্ষয় না হয়। তো তুমি কি করতেছো, সেটার উপর কপারের তুমি আস্তরণ দিচ্ছ, কপারের একটা লেয়ার দিয়ে দিচ্ছ। বুঝতে পারছো? এটা যেটা তৈরি, এটা ধরো চাবি, চাবিটা যা তৈরি তার উপর একটা কপারের লেয়ার দেব। সেটার জন্য আমি কি ইউজ করবো, ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং মানে কি, মানে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ ইউজ করে এটার উপর স্তর দেওয়া। কি বুঝছো? কিসের স্তর দিব? কপারের। কি মনে রাখবো ফার্স্টে ইলেকট্রোপ্লেটিং এর ক্ষেত্রে, যার উপর স্তর দিব তাকে হচ্ছে ক্যাথোডে রাখবো। দেখো ফার্স্টে আমরা পড়বো হচ্ছে কি, ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং কি বললাম, যার উপর স্তর দিব, যার উপর স্তর দিব, যার উপর স্তর দেওয়াকে বলা হচ্ছে কি প্লেটিং। ঠিক আছে, প্লেটিং করব করব সে ক্যাথোড হবে, সে ক্যাথোড বা ক্যাথোডই লিখি, সেটা হচ্ছে ক্যাথোড। আর যেটার স্তর দিব, যার স্তর দিব, যার স্তর দিব, সেটার একটা ধাতু, সেটার একটা দণ্ডকে তোমার অ্যানোড হিসেবে ইউজ করতে হবে, অ্যানোড। তাহলে চিন্তা করো, তোমাকে আমি বললাম একটা চাবির উপরে কপারের স্তর দাও, একটা চাবির উপরে কপারের স্তর দাও। তাহলে তুমি কি করবা, কপারকে কি তুমি অ্যানোডে নিবা? কি বললাম, একটা চাবির উপর, একটা চাবি আছে তোমার কাছে, ওই চাবির উপরে তুমি কপারের স্তর দিবা, চাবির উপর তোমার কপারের স্তর দিবা। এটা একটা চাবি, এই চাবির উপর কপার স্তর দিবা। তাহলে তোমার যার উপর স্তর দিব মানে কি, চাবিটা, এই চাবিটাকে কিসে কানেক্ট করব বললাম,
এই চাবিটাকে কানেক্ট করব হচ্ছে তোমার ক্যাথোডে। ক্যাথোড মানে কি বলছি, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত। আর যার স্তর দিব, কিসের স্তর দিব, কপারের। তো কপারটাকে কিসের স্তর, কপার, এটার উপর দিয়ে কপার লাগাবো। তো কপার দণ্ডকে তুমি কিসের সাথে কানেক্ট করবা, ব্যাটারির পজিটিভের সাথে, মানে হচ্ছে তোমার ব্যাটারির পজিটিভের সাথে, মানে হচ্ছে তোমার কিসে, অ্যানোডে। বুঝতে পারছো? তোমার কপারটা থাকবে, কপার দণ্ড থাকবে হচ্ছে অ্যানোডে, আর চাবিটা থাকবে হচ্ছে ক্যাথোডে। কপার দণ্ড থাকবে হচ্ছে অ্যানোডে, দণ্ড থাকবে হচ্ছে অ্যানোডে, আর চাবি হচ্ছে থাকবে তোমার ক্যাথোডে। বুঝছো? চাবি থাকবে হচ্ছে ক্যাথোডে। এখন কি হবে দেখো, তোমার এই বিক্রিয়াটা ঘটানোর জন্য আমরা এখানে যে দ্রবণটা নিব, কিসের স্তর দিবা তুমি, কপারের না? তাহলে কপারের একটা লবণ নিতে হবে। তো আমরা কপার সালফেট নিলাম। কি নিলাম? কপার সালফেট। বুঝছো? ধরো তুমি হচ্ছে কপার দিচ্ছ না, তুমি নিকেলের স্তর দিচ্ছ, তাহলে তোমাকে নিতে হবে নিকেল সালফেট বা নিকেল যে কোনো একটা জিনিস, ঠিক আছে, নিকেল ক্লোরাইড। ঠিক আছে, তুমি যদি নিতে চাও টাইটেনিয়ামের স্তর, তখন টাইটেনিয়াম ক্লোরাইড নিতে পারো, এরকম। তো এটার হচ্ছে দ্রবণ, মানে পানিতে এটা এই লবণটা নিচ্ছে। বুঝতে পারছো? এটা দ্রবণ, এটা দ্রবণ। দ্রবণ মানে হচ্ছে এটা পানিতে মিশানো। ঠিক আছে, তো এখানে পানি আছে। তো এই যে কপার সালফেট, এটা পানির মধ্যে এভাবে ভেঙে যাবে। কপার সালফেটটা কপার 2+ আর SO4 2- হিসেবে ভেঙে যাবে। ঠিক আছে, আচ্ছা। এখন কি হবে দেখো, তোমার এটা ব্যাটারির পজিটিভ প্রান্তে কি আছে, কপার দণ্ড আছে না, কপার দণ্ড আছে না, ওইখানে কপার আছে না, ওই কপারটা দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার 2+ হয়ে এটা কোথায় হবে, এটা হবে অ্যানোডে। অ্যানোড, অ্যানোডে কি হবে, কপার আছে, কপারটা দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার 2+ হয়ে এই দ্রবণে চলে আসবে। কপার 2+ হয়ে এই দ্রবণে চলে আসবে। এইবার ওইটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত না, চাবিটা ওইখানে যাবে, এই কপার 2+টা ওইখানে যাবে, ক্যাথোডে যাবে। ক্যাথোড মানে কি, ব্যাটারির নেগেটিভ প্রান্ত। সেখানে কে আছে, চাবিটা আছে, সেখানে এই কপার 2+টা যাবে। সো এটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত, তো ওইখানে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার হয়ে যাবে আবার। তো কপার যে হলো সেটা এই জায়গাটাতে জমা হবে না। ধরো এটা হচ্ছে তোমার কপার দণ্ডটা, কপার দণ্ডটা হচ্ছে হলুদ কালার। তো এখানে কি হবে, এখানে জমা হবে না কপারটা। তাহলে চাবির উপর আস্তে আস্তে কি কপারটা জমা হবে, তখন হচ্ছে চাবির উপর কপারের স্তর পড়ে যাবে। এটাই হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। তবে কি কি হচ্ছে দেখো, কি বললাম, যার উপর প্লেটিং করব তাকে ক্যাথোডে রাখবো, যার প্লেটিং করব তাকে অ্যানোডে রাখবো। কি হবে, এই দণ্ড থেকে তোমার কপারটা দুইটা ইলেকট্রন ছেড়ে কপার 2+ হয়ে এখানে চলে আসবে। ঠিক আছে, কেন, কারণ হচ্ছে তোমার এটা কি পজিটিভের সাথে যুক্ত। তো তোমার এখানে কি হবে, তোমার কপারটা ইলেকট্রন ছেড়ে দুইটা কপার 2+ হয়ে এখানে ইলেকট্রনটাকে রেখে, এটা যেহেতু প্লাস, এখানে ইলেকট্রন মানে নেগেটিভটাকে রেখে চলে আসবে। এবার কপারটা এখানে আসবে, এটা যেহেতু মাইনাসের সাথে যুক্ত, এখান থেকে ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করার মাধ্যমে আবার কপার হয়ে যাবে। তাহলে কি হলো, এই দণ্ডের কপারটা এখানে চলে আসলো, তার মানে তোমার এখানের গায়ে আস্তে আস্তে কপারটা জমা হবে। তো এটাই হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। বুঝছো? এখন আমি যে কাজটা কপার দিয়ে করছি, তুমি যদি সেম কাজটা গ্যালভানাইজিং দিয়ে করো, মানে তুমি যদি কোনো জিনিসের উপর জিঙ্কের প্লেটিং করো, কি বললাম, যে কোনো জিনিসের উপর যদি জিঙ্কের প্লেটিং করো, তখন সেটাকে বলা হয় গ্যালভানাইজিং। তাহলে ইলেকট্রোপ্লেটিং মানে কি, ইলেকট্রোপ্লেটিং মানে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করার মাধ্যমে কোনো একটি জিনিসের উপর অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়া। বুঝতে পারছো? আর গ্যালভানাইজিং মানে কি, গ্যালভানাইজিং মানে যে কোনো প্রক্রিয়া, এটা ইলেকট্রোলাইসিস হতে হবে বা তড়িৎ বিশ্লেষণ হতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো প্রক্রিয়ায় কোনো বস্তুর উপর বা কোনো জিনিসের উপর জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং বলে। বুঝছো সংখ্যাটা? বুঝছো? ইলেকট্রোপ্লেটিং হচ্ছে যে কোনো জিনিসের উপর তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করে অন্য ধাতুর প্রলেপ দেওয়া, আর গ্যালভানাইজিং হচ্ছে জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া। সেটা ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ হতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো প্রসেসে। বুঝছো? তো যে কোনো প্রসেস মানে কি, ধরো তুমি জিঙ্ককে গলাচ্ছ, মানে লিকুইড করছো, এরপর কোনো একটা জিনিসের উপর স্তর দিচ্ছ, দেন এটা কঠিন হয়ে ওটার গায়ে লেগে আছে, তো এটাও হয়ে যাবে। এটা এমন কোনো কথা নাই যে তোমাকে হচ্ছে ইলেকট্রোলাইসিস করতে হবে। বুঝছো? তো এগুলোর মাধ্যমে কি হচ্ছে দেখো, আমি ইলেকট্রোপ্লেটিং করে কি করব। একটা কথা বলো তো, যদি তোমার কাছে দুইটা ধাতু থাকে, একটা অনেক সক্রিয় আর একটা কম সক্রিয়, কোনটা আগে বিক্রিয়া করবে? যেটা বেশি সক্রিয় সেটা না, যেটা বেশি সক্রিয় সেটা, সক্রিয় মানে সেটা বেশি বিক্রিয়া করবে। তো এখন আয়রনের, ধরো আয়রনে মরিচা পড়ে, আয়রনে মরিচা পড়ে, কেন মরিচা পড়ে বললাম, কারণ আয়রন বিক্রিয়া করে, আয়রন বিক্রিয়া করে। এখন চিন্তা করো তো, এখন চিন্তা করো তো, আমি যদি আয়রনের উপর এই উপরেরগুলার কারোর তোমার হচ্ছে স্তর দিই, আয়রনের উপর যদি এগুলার কারোর স্তর দিই, তাহলে ওরা তো আয়রনের চেয়েও বেশি
তোমার হচ্ছে সক্রিয়, তাহলে ওরা কি করবে, আরো বেশি বিক্রিয়া করবে না? তাহলে আমার কি আয়রনের উপর এদের স্তর দিয়ে লাভ আছে? অবভিয়াসলি না। আয়রনের উপর যদি স্তর দিতে হয় কার দিব, তোমার হচ্ছে এই যে নিচের ধাতুরগুলা দিব। নিচের ধাতু কারা, এই যে তোমার ধরো কপার, লেড হচ্ছে তোমার বিষাক্ত সেজন্য লেড বাদ, ঠিক আছে, লেড বিষাক্ত, কপার, মার্কারি হচ্ছে তরল, সো তরল এটাও বাদ, সিলভার, কপার, সিলভার, প্লাটিনাম, গোল্ড এদের দিব। কেন? কারণ এটা কম সক্রিয়, এরা যেহেতু কম সক্রিয়, তো এরা যেহেতু কম সক্রিয় তাহলে কি করবে, বেশি সক্রিয়র উপর যদি দিই, বেশি সক্রিয় তো বেশি বিক্রিয়া করে, বেশি সক্রিয়রা বেশি বিক্রিয়া করবে না? তো ওদের উপর যদি কম সক্রিয় ধাতু, ধরো এটার উপর যদি একটা কম সক্রিয় ধাতুর আমি প্রলেপ দিয়ে দিই, তাহলে উপরে যে আছে সে কি বেশি বিক্রিয়া করবে? আর করবে না, কম বিক্রিয়া করবে। কম বিক্রিয়া করলে কি, তার মানে এটা নষ্ট কম হবে, বুঝতে পারছো? তো যখন আমরা ইলেকট্রোপ্লেটিং করব তখন কার উপর কার প্রলেপ দেব? বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেব। কি বললাম? বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেব। এমন না যে হচ্ছে যে কোনোটার উপর যে কোনোটা দিয়ে দেবো, এরকম না, বুঝতে পারছো? ওকে, তাহলে আমাদের এটাও গেল। লাস্ট হচ্ছে ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ। দেখো আমরা যে ধাতুগুলো ইউজ করি, তোমরা দেখছো না তোমাদের বাসা বাড়িতে কি হচ্ছে ডেকচি, যে পুরান ডেকচিপাতি এগুলো হচ্ছে বিক্রি মানে কেনার জন্য মানুষ আসে। এটা এখন আসে কিনা জানি না, আমি গ্রামে দেখছি অনেক বেশি। সেটা হচ্ছে এমন মানুষ আসতো, ওরা হচ্ছে তোমার পুরান ডেকচিপাতিগুলো নিয়ে যেত, দেন তুমি ওদের থেকে কম টাকা দিয়ে একটা নতুন কিছু নতুন ডেকচিপাতি কিনতে পারতা। তো ডেকচিবাতি এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। তো ওরা কী করে, এগুলো হচ্ছে ওরা ইন্ডাস্ট্রিতে নিয়ে যায়, ইন্ডাস্ট্রিতে নিয়ে বেচে দেয়। কারণ ধরো তুমি অ্যালুমিনিয়াম নিচ্ছ, তো অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়াম কিন্তু তোমার বিভিন্ন কাজে লাগে। ধরো হাঁড়ি পাতিল তৈরি করার জন্যও লাগতেছে, আবার উড়োজাহাজের বডি তৈরি করার জন্যও লাগতেছে, এরকম বিভিন্ন কাজে লাগতেছে। তো এখন এই যে অ্যালুমিনিয়াম, তোমার তাহলে প্রতিদিন নতুন নতুন যে জিনিস বানাচ্ছ, নতুন নতুন ধরো উড়োজাহাজ বানাচ্ছ, তাহলে কি নতুন নতুন অ্যালুমিনিয়াম তৈরি করতেছো? না। কি করতেছো? একটাও তো ওই যে বক্সাইট, আমরা অ্যালুমিনিয়ামের আকরিক দেখছি, তো আকরিক থেকে নিষ্কাশন করে অ্যালুমিনিয়াম নিচ্ছি। আরেকটা ওয়ে হচ্ছে ধরো অ্যালুমিনিয়ামের যে জিনিসটা অলরেডি ছিল, সেই জিনিসটা ধরো অনেক দিন ইউজের কারণে অনেক বেশি পুরানো হয়ে গেছে, তখন সে কি করলো, সে ওই জিনিসটা বেচে দিল বা ফেলে দিল। তো এরকম করে তুমি কি করছো, ইন্ডাস্ট্রি হিসেবে সব জায়গা থেকে এগুলো সংগ্রহ করছো, যে জিনিসটা অলরেডি কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এবার সেখান থেকে যে অ্যালুমিনিয়ামগুলো আছে সেগুলোকে বের করছো বা সেগুলোকে তুমি আলাদা করছো, বুঝতে পারছো? তার মানে অলরেডি যেটা নষ্ট হয়ে গেছে বা হচ্ছে তোমার পুরান হয়ে গেছে, সেখান থেকে তুমি কি করছো, ওই ধাতুটাকে আবার নিছো, আবার বিভিন্ন প্রসেসের মাধ্যমে কি আলাদা করছো, এরপর সেই ধাতুটাকে আবার নতুন কিছু বা তৈরি করার জন্য ব্যবহার করতেছো। এটাকে বলা হয় ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ, বুঝতে পারছো? তার মানে মেনলি কি করতেছো তুমি, একদম নতুন, মানে মেন কথাটা হচ্ছে তুমি ওই ফোন কিনতেছো, কিন্তু একদম নতুন ফোন কিনতেছো না, তুমি কি করছো, পুরান ফোনটা ঠিক করছো, বুঝছো? পুরান ফোনটা ঠিক করে ওইটা আরেকজন থেকে কিনছো, মানে আরেকজনের পুরান ফোন ছিল সেটা ঠিক করে তোমাকে বেচছে, বুঝতে পারছো? সেম ভাবে ধাতু কি করছে, একদম নতুন, মানে হচ্ছে তোমার আকরিক থেকে বের না করে অলরেডি যে ধাতুটা ছিল, যেটা হচ্ছে ধরো তোমার ওই অ্যালুমিনিয়ামের কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেছে, তুমি ফেলে দিছো, তো ইন্ডাস্ট্রি কি করছে, ওইখান থেকে তোমার এটা সংগ্রহ করে ওই অ্যালুমিনিয়ামটাকে বের করে আবার হচ্ছে নতুন কিছু তৈরি করার কাজে লাগাচ্ছে, বুঝছো? ওকে, তো তোমার আমরা মোটামুটি হচ্ছে কি তোমার এই যে ধাতু প্রক্রিয়াজাতকরণ এগুলো সবই পড়ছি। তো আমাদের ধাতু নিষ্কাশন পার্টটা শেষ। হোপফুলি আজকের কাজটা তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারছো। তো এটা যদি পড়ো তাহলে তোমার মোটামুটি এখানের এই চ্যাপ্টারের সিকিউ এর গড় ধরো হয়ে গেছে, বা এমন হতে পারে পুরো সিকিউই হয়ে গেছে। কিন্তু আমরা কাউকে বা নেক্সট ক্লাসে যেটা পড়বো সেখানে সালফারের নিষ্কাশন পড়বো, এটাই আমাদের লাস্ট পার্ট। তো এই চ্যাপ্টারের মোট 3টা পার্ট থাকবে। এরপর যদি তোমরা চাও কমেন্টে বলবা, তখন আমি সিকিউ এমসিকিউর জন্য আলাদা একটা ক্লাস দিয়ে দিব, তাহলে তোমাদের একদম কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে, বুঝতে পারছো? তো একটু কমেন্টে জানাবা যে তোমার হচ্ছে আর কোন চ্যাপ্টার লাগবে, তাহলে আমি ওইটা অনুযায়ী দেবো। তোমাদের ফার্স্ট পার্টটাও তোমরা হোপফুলি দেখে ফেলছো, যারা দেখো না আগে ওইটা দেখে আসবা, নাহলে তোমার মনে হবে যে আমি বারবার মাঝখান থেকে কোত্থেকে পড়াচ্ছি, বুঝতে পারছো? না পড়লেও আজকের ক্লাসটা বুঝবা, কিন্তু ওইটা পড়লে তুমি বুঝতে পারবা কোন সিরিয়াল লাগাচ্ছি। তো আজকের ক্লাস এতটুকু, হোপফুলি তোমাদের ভালো কাটবে, পরীক্ষা ভালোভাবে দাও, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে।